এবার আমি নেক্সট কোশ্চেন আসছি। দেখো, এটা যে কোশ্চেনটা এখানে কভার আপ করছি, এটা মেনলি ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকে। যেমন তোমরা ডস আর উইন্ডোজ জেনেছো, সেরকম ইউনিক্সটা তোমাদের সিলেবাসে আছে। তো ইউনিক্সের থেকে যে যে কোশ্চেনগুলো কভার আপ আসতে পারে, সেগুলো আমি ডিটেল আলোচনা করছি, এবং সেগুলো দেখো তোমরা বোঝো ভালো করে কিভাবে কাজ করছে। তো প্রথমে ইউনিক্সের আর্কিটেকচার থেকে যে কোশ্চেন আসতে পারে, দেখো তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নিও, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। The entire Unix system is supported by handful of essential, simple, and through somewhat abstract concept. Unix architecture must be three features से follow करे। एक तो shell और kernel, दो नंबर file and process, तीन नंबर system call। तो shell और kernel, file और process और system call, ये तीनटे main জিনিস के নিয়ে আমার Unix architecture টা follow হয়। তো এটা মেইনলি দেখো, প্রথম যেটা আছে সেল এন্ড কার্নেল, এগুলো আলাদা করে কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ সেল এন্ড কার্নেল? Kernel is the core of the operating system, a collection of routines mostly written in C. কার্নেল হচ্ছে কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, যেটা সি দিয়ে বানানো আছে এবং যেটা অপারেটিং সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যেটা কি করে, কার্নেল ইজ লোডেড ইনটু মেমোরি ওয়েন সিস্টেম ইজ বুটেড। সিস্টেম যখন বুট হয়, সিস্টেমটা যখন অন হয়, তখন কার্নেলটা লোড হয়। কার উপর লোড হয়? হার্ডওয়্যারের উপর। অ্যান্ড কমিউনিকেট ডাইরেক্টলি উইথ দ্য হার্ডওয়্যার। এবং হার্ডওয়্যার, দেখো কার্নেল এখানে লোড হয়ে আছে, হার্ডওয়্যারের সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করে। মানে এটা যদি হার্ডওয়্যার হয়, তার উপরে কার্নেলটা অ্যাক্সেস করে। তো কার্নেলের থ্রু দিয়ে হার্ডওয়্যারটা এক্সিকিউশন হয়। তো এটা মেনলি ইউনিক্স বেস আর্কিটেকচার সেভাবে ফলো করেছি। ইউজার্স প্রোগ্রাম দ্যাট নিড টু অ্যাক্সেস দ্য হার্ডওয়্যার, যদি ইউজার রান করতে চায়, তাহলে তাকে কার্নেলের সার্ভিসটা নিতে হবে। ইউজ দ্য সার্ভিস অফ কার্নেল হুইচ পারফর্ম দ্য জব অন ইউজার বিহাফ। ইউজার যে কাজটা চাইছে সেটা কার্নেলের থ্রু দিয়েই সে কাজটা হবে। দিস প্রোগ্রাম অ্যাক্সেস দ্য কার্নেল থ্রু দ্য সেট অফ ফাংশনস কল সিস্টেম কল। এবং যে কাজগুলো কার্নেলের থেকে হার্ডওয়্যারে এক্সিকিউশন বা আদার থিংস গুলো হবে, সেগুলো বা কার্নেল থেকে সেলের সাথে ইন্টারাকশন, ইউজারের সাথে ইন্টারাকশনের যে পার্টগুলো, সেগুলো কমিউনিকেশন পুরো উইথ দ্য হেল্প অফ সিস্টেম কল। তো সিস্টেম কল সেই কাজটা করতে ডায়াগ্রামটা এঁকে নেবে। যদি আসে কোশ্চেন ইউনিক্স আর্কিটেকচার, হার্ডওয়্যার, তারপর কার্নেল, দেখো এই পার্টগুলো হচ্ছে সেল। সেলে ইউজার্স গুলো কানেক্টেড হয়, বিভিন্ন ইউজার এট এ টাইম কানেক্টেড হতে পারে, মাল্টিপল ইউজার। এখানে যে কমান্ডগুলো দেখতে পাচ্ছ, সিপি, যেটা হচ্ছে কপি গ্রিপ সার্চ করার জন্য কাজে লাগে, হু, কারে কারে লগ ইন আছে, শর্ট, এলএস, লিস্ট অফ ফাইল, এগুলো অলরেডি লোডেড থাকে। আদার কিছু জিনিস আছে, আদার সফটওয়্যার, এক্স উইন্ডো, ডেটাবেস, ব্রাউজার, আমরা বাইরে লোড করতে পারি। ইউজার লগ ইন করবে এটা থ্রু দিয়ে, তারপরে এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে বা এই কমান্ডগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এটাকে বলা হচ্ছে সেল এন্ড কার্নেল রিলেশনশিপ। নাম্বার টু, সেল। সেল ইজ এ কমান্ড ইন্টারপ্রিটার। নেক্সট সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেল কি। সেল আছে কমান্ড ইন্টারপ্রিটার, যেটা আউটার পার্ট। দেখো এইটার আউটার পার্ট, যেখানে ইউজার ইন্টারাক্ট করছে, তো এটা একটা আউটার পার্ট, সেই জন্য কমান্ড ইন্টারপ্রিটার বলছি আমি। সেল ইজ আউটার পার্ট অফ দ্য ইউনিক্স ওএস। এটা ইন্টারফেস বিটুইন কি করছে, দেখো এটা হার্ডওয়্যার আছে সেখানে, তারপর কার্নেল আছে তার উপরে, তার কার্নেল আছে তার উপরে, সেল আছে, সেখানে ইউজার আছে বাইরে। তো ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে সেল একটা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে, মানে ইন্টারফেস হিসেবে কাজ করে। সেল ইজ অ্যাকচুয়ালি ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড দ্য কার্নেল। Even though there is only one cell running, একটাই সেল রান করে in the system, there could be several cell in action, but সেল অনেকজন হতে পারে, কারণ অনেকজন একসাথে সিস্টেমে লগ ইন করতে পারবে এবং সেখানে সিস্টেমে কাজ করবে। তার মানে কি, এক একটা ইউজার এক একটা সেলকে নিয়ে কাজ করবে, সেই জন্য সেল লগ ইন করে বসে কাজ করবে। তো সেল একটা মেইনলি কমান্ড ইন্টারপ্রিটার, যেটা আউটার পার্ট অফ দ্য ইউনিক্স, যেটা ইউজার ইন্টারাক্ট করে। বিভিন্ন সেল আছে, বিভিন্ন সেলে বিভিন্ন ইউজার লগ ইন করতে পারে, এবং এক একটা সেলস ফাইনালি কার্নেলে গিয়ে এক্সিকিউশন কাজটা হয় এবং সেটা আমি আউটপুট পাই। তো এটা প্রথম পয়েন্টে কমপ্লিট হয়ে গেল আর্কিটেকচারে। সেকেন্ড, ইউনিক্সের সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফাইল অ্যান্ড প্রসেস। ফাইল মেনলি একটা অ্যারে অফ বাইটস and can virtually store anything, এবং যে কোনো কিছু স্টোর করতে পারে। It is also related to another file being part of the single hierarchy structure, অন্য একটা স্ট্রাকচারের সাথে কানেক্টেড হতে পারে। Unix consider directories and devices, number of file system as member of the file systems. ডিভাইস এন্ড ডাইরেক্টরি কেও ফাইল বলা হয়। ইউনিক্সে তুই যদি একটা নর্মালি তিন ধরনের মেনলি ফাইল থাকে, এটা অর্ডিনারি ফাইল, ডাইরেক্টরি ফাইল, ডিভাইস ফাইল। ইউনিক্সের সবকিছু ফাইল, যেখানে যা যা কন্টেন্ট থাকে সবই ফাইল হিসেবে থাকে। প্রসেস কারা? প্রসেস মানে যেগুলো রানিং মোডে আছে, যেগুলো রানিং মোডে আছে, যে ফাইলগুলোকে রানিং মোডে আছে, দ্যাট ইজ এক্সিকিউটেড অ্যাজ এ প্রোগ্রাম, প্রোগ্রাম ফরম্যাটে যেটা এক্সিকিউট করছে। প্রসেস ইজ এ time image of an executable file, like file
Processes also belong to separate hierarchical structure. ফাইলেরও নিজস্ব হায়ারার্চিক্যাল স্ট্রাকচার আছে, যেরকম ইউনিক্সের রুট স্ট্রাকচার আদার স্ট্রাকচারটা ফাইলে ফলো হয়, সেরকম এই প্রসেসরের হায়ারার্চিক্যাল স্ট্রাকচার আছে, যেখানে প্রত্যেকটা প্রসেস এক একজন লিভিং অর্গানিজমের মতো কাজ করে। সেখানে প্যারেন্ট আছে, চাইল্ড আছে, গ্র্যান্ড চাইল্ড, অ্যান্ড যেখানে যারা জন্মাচ্ছে মারা যায় এরকমই। মানে একটা প্রসেস এক্সিকিউট করতে করতে আরেকটা চাইল্ড ক্রিয়েট হলো, সেখানে আরেকটা প্রসেস ক্রিয়েট হলো, সেখান থেকে আরেকটা প্রসেস ক্রিয়েট হলো। সো মেনি থিংস হ্যাপেনিং হয়, একটা প্রসেস একটা প্রসেসকে রান হতে থাকে। তো এইভাবে আমরা এই কাজগুলো করছি, দ্যাট ইজ ফাইল অ্যান্ড প্রসেস। তাহলে ইউনিক্সের সেকেন্ড আর্কিটেকচার ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাইল প্রসেস। থার্ড ইম্পর্টেন্ট থিং ইজ সিস্টেম কল। তো এগুলো আলাদা করেও আসতে পারে, তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে যাও। সিস্টেম কল, দেয়ার আর থাউজেন্ড অফ সিস্টেম কল, দে আর ইউজফুল ফাংশনস যেগুলো কমিউনিকেট করে উইথ এ কার্নেল। কার্নেলের সাথে যারা কমিউনিকেট করে সবাই সিস্টেম কল। A generally Unix command written writes a file with the right system call without going to the inners that actually archive the writes operations. Write system call the write operation hoy. System call are inbuilt into the kernel and interaction them with represent efficient means of communication with the system. System এর সাথে communicate করে, kernel এর সাথে communicate করে বিভিন্ন read, write, open, these are all system call. তো সিস্টেম কল না থাকলে কার্নেলের সাথে কমিউনিকেশনটা পসিবল ছিল না। এর মেশিন ইনবিল্ড, মানে কার্নেল ইনবিল্ড থাকে এই সিস্টেম কলগুলো। তাহলে আমরা এখান থেকে ইউনিক্সের আর্কিটেকচার থেকে কি জানলাম? শেল কার্নেল সম্বন্ধে জানলাম, ফাইল অ্যান্ড প্রসেস আর সিস্টেম কল, এই তিনটে জিনিস নিয়ে একটা ইউনিক্সের আর্কিটেকচার তৈরি হয়। এবার এটা তোমরা যদি একসাথে বড় ব্রড কোশ্চেন আসতে পারে, কিংবা আলাদা আলাদা করে হোয়াট ইজ সেল এন্ড কার্নেল আসলো, ডায়াগ্রামটা আসলো, তারপর ফাইল আর প্রসেস আসলো, বা সিস্টেম কল সম্বন্ধে আসলো, আসতেই পারে। এবার ফিচার্স অফ ইউনিক্স, যদি এই কোশ্চেনটা আসে এখান থেকে, দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সাব পার্টস আছে। ব্রড কোশ্চেন আসলে আসতেও পারে, আবার সাব পার্টস আসতে পারে। যেমন এখানে দেখো ফিচার্সের মধ্যে তুমি যদি 3 নম্বরের কোশ্চেন থাকে, ইউনিক্স বলে মাল্টি ইউজার, ইউনিক্স মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং, ইউনিক্স মাল্টি ইউজার মাল্টিটাস্কিং। তো এই কাজগুলো ইউনিক্সের মেইনলি এখানে ফলো করে ফিচার্সের মধ্যে আমরা। তো এখানে যে যে আমি কমান্ডস গুলো দিই, আরো কিছু কমান্ডস আছে যেটা হচ্ছে ইউনিক্সের মানে মেন ফিচার্স আমি দুটো দিয়েছি এখানে, আরো কিছু ফিচার্স তোমরা দিতে পারো। যেরকম এখানে প্রোগ্রামিং ক্যাপাবিলিটি আছে ইউনিক্সের প্রোগ্রামিং প্যাটার্ন চেকিং এর ফ্যাসিলিটিস আছে। তো এরকম বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আছে, সেগুলো ইউনিক্সের ফিচার্স হিসেবে ধরা যায়। বাট আমি এখানে দুটো মেন ফিচার্স দিয়েছি, যেটা হচ্ছে মাল্টি ইউজার এন্ড মাল্টিটাস্কিং। তো এইখানে ডিটেলস আসছি। ইউনিক্সের মাল্টিটাস্কিং ইউজার বলতে কি বোঝো, তো আলাদা করে আসলো হোয়াই ইউনিক্স ইজ মাল্টি ইউজার, তো এক্সপ্লেন করো। দেখো, Unix is a multi-programming system. It permits multiple programs to run and complete for attention of the CPU. This can happen in two ways. Multiple user can run separate jobs. অনেকগুলো ইউজার্স বিভিন্ন বিভিন্ন জব রান করতে পারে, অথবা এ সিঙ্গেল ইউজার অনেকগুলো জবকে রান করতে পারে। তো প্রত্যেকে আলাদা আলাদা সেপারেট জব রান করতে পারে, বা একটা সিঙ্গেল ইউজার অনেকগুলো জবকে রান করতে পারে। তো দুটোতেই মাল্টি প্রোগ্রামিং কনসেপ্ট আসছে, এখানে একে অপরে কম্পিটিশন হচ্ছে সিপিইউ থ্রু দিয়ে। In Unix, the resources are actually shared between all the users and it is a multi-user system. বিভিন্ন ইউজারের মধ্যে শেয়ার হচ্ছে, অনেকগুলো প্রোগ্রামকে নিয়ে একটা ইউজার কাজ করতে পারে, অনেকগুলো প্রোগ্রাম অনেকগুলো জব নিয়ে কাজ করতে পারে, অনেকগুলো ইউজার অনেকগুলো জব নিয়ে কাজ করতে পারে, একটা ইউজার অনেকগুলো জব নিয়ে কাজ করতে পারে। মাল্টিটাস্কিং, দেখো মাল্টিটাস্কিং কনসেপ্টে কি, a single user can also run multiple tasks concurrently. একটা সিঙ্গেল ইউজার অনেকগুলো কাজকে একসাথে রান করাচ্ছে সিঙ্গেল ইউজার, হ্যাঁ, বিভিন্নভাবে একসাথে রান করাচ্ছে। তো এটা মাল্টিটাস্কিং, মানে আমরা র্যামের মধ্যে অনেকগুলো প্রোগ্রামকে নিয়ে দিলাম, লোড করে দিলাম, প্রত্যেকটা প্রোগ্রামই একসাথে রান হতে যাচ্ছে। কার্নেল কি করছে, সেগুলো হ্যান্ডেল করছে বিভিন্ন কাজগুলোকে। ধরো কেউ একটা এডিট করছে, কেউ একটা ফাইল ডাউনলোড করছে, কেউ একটা অন্য কিছু কাজ করছে। সো মেনি থিংস একসাথে র্যামের মধ্যে কাজ হতে থাকে, দ্যাট ইজ মাল্টিটাস্কিং। মিন মাল্টিপল ইউজার কাজ করলে মাল্টি ইউজার্স, মাল্টিপল জব একটা র্যামের মধ্যে লোডেড আছে এবং সেই জবগুলোকে প্যারালালি কাজ হতে থাকছে সিপিইউ থ্রু দিয়ে, দ্যাট ইজ মাল্টিটাস্কিং। সেটা একটা ইউজার অনেকগুলো প্রোগ্রাম লোড করে দিল একসাথে, তাহলে অনেকগুলো একটা ইউজার বসলো অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালিয়ে দিল, সেগুলো কাজ হতে থাকলো। আবার অনেকগুলো একটা ইউজার আসলো এক সিস্টেমকে ইউজ করলো, বা অনেকগুলো ইউজারের সিস্টেমকে ইউজ করলো, সেটা মাল্টি ইউজার হয়ে গেল। দিস ইজ দ্য ফিচার্স। এবারে দেখো এটার ক্ষেত্রেও ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড আছে, যেরকম তোমরা ডসের ক্ষেত্রেও
ইন্টারনাল কারণ ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, ডস একটা অপারেটিং সিস্টেম, তো দুটো প্রত্যেকেরই ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড হিসেবে কাজ আসতে পারে। প্রথমে ইন্টারনাল কমান্ড গুলো এক্সাম্পল দেখো, সিডি, কো, পিডাব্লিউডি নামগুলো মনে রাখতে পারো শর্ট নোট হিসাবে, শর্ট থিক কোশ্চেন হিসেবে। ক্যালেন্ডার, ডেট, এলএস, গ্রিপ, এটা এক্সটার্নাল কমান্ড। এবার দুটো ডিফারেন্সও দেখে নাও। ইন্টারনাল কমান্ড কাদেরকে বলবো, এক্সটার্নাল কমান্ড কাদেরকে বলবো? দিস আর দ্য সেট অফ কমান্ড ইনবিল্ট ইন এ সেল, যাদেরকে সেলে ইনবিল্ট আছে, মানে কমান্ডের কাছে রেডি। এক্সটার্নাল কমান্ড দ্যাট আর স্টোরড অ্যাজ ফাইল হিসাবে সেভ আছে। Shell will interpret the command and will execute the result for us. External command, the shell will need to create as a child process, then execute on command. প্রথমে shell child create করবে, তারপর সেটা রান হবে। Shell does not create a separate process to run internal command. Internal command shell এর মধ্যেই থাকে অলরেডি, internal command shell এর মধ্যে থাকে, রান হয়ে যায়। এক্সটার্নাল কমান্ড গুলো কি রান করাতে হয়, নিউ প্রসেস ক্রিয়েট করাতে তবেই হয়, কারণ সেটা আমাকে নিয়ে আসতে হয়। এক্সটার্নাল কমান্ড রিকোয়ার্স দ্য সেল টু ক্রিয়েট নিউ প্রসেস। ইট ইজ ফাস্টার, কারণ ইনবিল্ট থাকে। ইট ইজ রিলেটিভলি স্লোয়ার। তাহলে চারটে পয়েন্টস দেখতে পাচ্ছ এখানে। একটা হচ্ছে যেটা ইনবিল্ট থাকে, আর এটা হচ্ছে যেটা ফাইল হিসেবে সেভ থাকে। সেলে থাকার জন্য সেটাকে চাইল্ড তৈরি করতে হয় না, রান করে যে ডাইরেক্টলি, ওটা চাইল্ড তৈরি করে তবে রান করতে হয়। সেপারেট প্রসেস কল করতে হয় না, ওখানে সেপারেট প্রসেস কল করে তবে রান করতে হয়। এটা ফাস্টার হয় যেহেতু ইমিডিয়েট থাকে, আর এটা স্লোয়ার হয়। তো এরপরে যে কোশ্চেনটা আছে ইউনিক্স থেকে, সেটা দেখো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি দেখো প্রত্যেকটা টপিক যেভাবে আমি ডিসকাস করছি, সেই টপিকসগুলো ডেফিনেটলি তোমার কভার আপ করে যাও। দেখো আননোন কোশ্চেন্স মেনলি দিলে যেগুলো দেবে সেগুলো দেখো এই কোশ্চেন্স এর মধ্যেই থাকবে অ্যান্সার, কারণ খুব বেশি ডেপথ থেকে কোশ্চেন দেবে না। চ্যাপ্টার গুলো যেহেতু ইন্ট্রোডাকশন চ্যাপ্টার হিসেবে থাকে, কারণ ইউনিক্স তোমরা পরে গিয়ে আমার তোমার 6 সেমিস্টারে পড়বে ইউনিক্সের ডিটেল। বেসিক আইডিয়া দেওয়ার জন্য সাবজেক্ট গুলো এই তোমাদের এই সিলেবাসের মধ্যে এই টপিকস আছে। পিডাব্লিউডি দেখো এর কাজ কি, তো এটা আলাদা করে আসতে পারে কিভাবে তোমার ডাইরেক্টরি একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করবে। পিডাব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি জানতে পারবে। তো প্রথমে আছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি কি করছে, জাস্ট এ ফাইল হ্যাজ লোকেশন। ইউনিক্স মেক্স ইউজার বিলিভ দ্যাট দে আর টু প্লেসড ইন এ স্পেসিফিক ডাইরেক্টরি। তোমরা যখনই কোনো ডাইরেক্টরি যাচ্ছ জানতে পারবে পেজের প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এটা কি করে, তোমাকে মুভ করাতে হেল্প করে, তুমি কোথাতে আছো, এরপর কোথায় যাবে, কোন লোকেশনে গিয়ে পৌঁছাবে সেটা জানতে হেল্প করে। যে কোনো সময় ডলারে গিয়ে, এখানে ডলারসটাকে বলে সেল, এখানে পিডাব্লিউডি দিয়ে এন্টার করলে সঙ্গে সঙ্গে সেখানে তুমি কোথায় কোন ড্রাইভে আছো সেই লোকেশনটা রুট থেকে স্টার্ট করে দেখিয়ে দেবে। এখানে কোনো সি ড্রাইভ ডি ড্রাইভ থাকে না ইউনিক্সে, এখানে সবই থাকে রুট থেকে স্টার্ট হয়। তো নেক্সট সিডি। সিডি যেরকম ডসের ক্ষেত্রে দেখেছো চেঞ্জ করে ডাইরেক্টরি, সেরকমই এখানেও সেম। ধরো আমি এখানে কোথায় আছি জানতে পারলাম, এখানে আছি আমি, এবার সিডি এন্টার মারলাম, তাহলে এবার পিডাব্লিউডি করে দেখলাম যে আমি ডাইরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে এখন একটা লেভেল উপরে উঠে গেছে, তো এটা ট্রি এর উপরে উঠে গেছে, তাহলে সিডি আমরা ইউজ করতে পারি এখানে। এমকেডিআর যেরকম ডসে কমান্ড গুলো ছিল সেরকম একই রকমের এমকেডিআর ক্রিয়েটস ওয়ান অর মোর ডাইরেক্টরিজ। একটা ডাইরেক্টরি তৈরি করতে পারি বা মোর দেন ওয়ান ডাইরেক্টরি তৈরি করতে পারি, এবং ডাইরেক্টরির মধ্যে আবার সাব ডাইরেক্টরিও তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা এই কাজগুলো জানবো, এই কমান্ডগুলো কিভাবে কাজ করে। RMDIR রিমুভিং ডাইরেক্টরিজ। RMDIR রিমুভ করে ডাইরেক্টরি, কমান্ড এখন একটা ডাইরেক্টরি কাজে লাগছে না রিমুভ করে দিই, আমাদের সাব ডাইরেক্টরিও রিমুভ করতে চাই সেটাও করতে পারবো। কপি ফাইল যদি করতে চাই সিপি কমান্ড ইউজ করবো, সিপি কমান্ড দিয়ে কপি করবো, যেটা কি করে ওয়ান আর মোর ফাইলকে সাব ডাইরেক্টরি স্ট্রাকচারকে কপি করতে হেল্প করে। ধরো এখান থেকে এখানে কপি হবে, এইটা থেকে ফোল্ডারে কপি হবে। তো নট নেসেসারি আমরা ফাইল কপি করতে পারি, ফোল্ডারেও কপি করতে পারি। এবার কপিতে ধরো মাল্টিপল ফাইলকে একটা ফোল্ডারে কপি করলাম, সেটাও করা যাবে। ধরো এবিসি স্টার দিলাম, মানে কি এবিসি নাম দিয়ে শুরু হবে, তারপর যা কিছু হতে পারে সবই সেভ হয়ে যাবে এখানে গিয়ে। এবার আমরা কপি করার সময় হাইফেন আই অপশনটা দিতে পারি, কপি করার সময় চেক করে দেখবে অলরেডি যে জিনিসটা আছে সেটাকে যেন ওভাররাইড না করে। তো সেরকম আর রিকারসিভ হাইফেন আর অপশন ইউজ করে ডাইরেক্টরি সাব ডাইরেক্টরি কপি করার সময় এটা চেক করতে পারি। এগুলো তোমরা একটু জেনে নিও। এমবি কমান্ড। এমবি কমান্ড ইজ ইউজ ফর রিনেম এ ফাইল অর ডাইরেক্টরি। রিনেম করতে চাই এটাকে, এটা দিয়ে রিনেম করার জন্য এটা কাজে লাগে। মাল্টিপল ফাইলকে আমি রিনেম করতে পারি। তো এবারে এবং যদি মুভ করাতে চাই তাহলে এমবি দিয়ে মুভও করা যেতে পারি রিনেম ছাড়া। তাহলে ধরো এদেরকে মুভ করাতে চাইছি একটা ফোল্ডারে, সেটা মুভও হতে পারি। তো এটা মেনলি মুভ করাতেও কাজে লাগে, রিনেমেও কাজে লাগে, আমাদের দুটো কাজই সলভ হয়ে যায়। ডিলিটিং ফাইল আরএম কমান্ড দিয়ে ডিলিট করে রিমুভ। আরএম কমান্ড যদি আমি কোনো ফাইলকে রিমুভ করতে চাই, পার্টিকুলার একটা ফাইল করতে পারি, অনেকগুলো করতে পারি, বা আমি স্টার দিয়ে যে নাম দিয়ে শুরু হলো তারপর সবগুলো করতে পারি। যদি আরএম স্টার ইউজ করি পুরো সিস্টেমটা ডিলিট করে দেবে, যা যা ফাইল আছে ক্লিন আপ করে দেবে পুরো কারেন্ট ডাইরেক্টরিতে।
কারেন্ট ডাইরেক্টরিতে যা যা ফাইল আছে সব ডিলিট করে দেবে। এলএস কমান্ড কি করে, লিস্টিং ফাইলস মেনলি লিস্ট করে যে যে ফাইলসগুলো আমার কাজে লাগবে, যেগুলো আমার যে ফাইলগুলো দিয়ে আমি এখানে আমি তা দেখতে চাই যে ইউনিক্সের মধ্যে কি কি আছে, এলএস কমান্ড দিয়ে দেখতে পারবো। যেরকম আমরা সেই ডিআই এর কমান্ড ইউজ করছি ডসে, সেক্ষেত্রে এলএস কমান্ড দেবো, তাহলে এলএস হচ্ছে লিস্টিং অফ ফাইলস, বিভিন্ন ফরম্যাটে লিস্ট করবে এটা, সেরকম অপশনস আছে। বিভিন্ন কলাম ফরম্যাটের জন্য হাইফেন এক্স, এক্সিকিউটিভ ফাইল বা আদার্স ফাইলগুলো আলাদা আলাদা দেখানোর জন্য হাইফেন এ, বিগিনিং উইথ ডট ডট দিয়ে হাইফেন এ, যদি লিস্ট ফাইল রিকার্সিভলি করতে চাই হাইফেন আর, এলএস হাইফেন আর দিয়ে দিলে, এলএস তারপরে স্পেস দিয়ে হাইফেন আর সো মেনি অপশনস আছে, সবকটা না জানার প্রয়োজন নেই, মোটামুটি কয়েকটা জানলেই তোমাদের হয়ে যাবে। ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টিটাস্কিং। মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে কি কি ডিফারেন্স আমরা পেতে পারি, সেই ডিফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। ইন মাল্টি প্রোগ্রামিং উই ক্যান রান দ্য মাল্টিপল প্রসেসেস কনকারেন্টলি অন ওয়ান সিপিইউ। দেখো অলরেডি আমরা জানলাম যে মাল্টি ইউজার অ্যান্ড মাল্টি টাস্কিং, এবার দেখো মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টি টাস্কিং ব্যাপারটা কি, তোর মধ্যে কি ডিফারেন্স আছে? দেখো ডিফারেন্সটা ভালো করে বোঝো। মাল্টি প্রোগ্রামিং উই ক্যান রান মাল্টিপল প্রসেসেস কনকারেন্টলি অন বাই ওয়ান সিপিইউ, একটা সিপিইউতে মাল্টিপল প্রসেসকে রান করাচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মাল্টিটাস্কিং এর এক্সিকিউশন অফ মোর দেন ওয়ান টাস্ক সাইমালটেনিয়াসলি, এটা হচ্ছে একটা টেকনিক। এটা কি বললাম, মাল্টি প্রোগ্রামিং একটা যেখানে আমরা মাল্টিপল প্রসেসকে একটা সিপিইউতে রান করাবার ক্যাপাসিটি রাখি, একটা সিপিইউতে মাল্টিপল টাস্ককে রান করাবার ক্যাপাসিটি রাখি। মাল্টিটাস্কিংটা কি বলছে, দ্য এক্সিকিউশন অফ মোর দেন ওয়ান টাস্ক সাইমালটেনিয়াসলি, মোর দেন ওয়ান টাস্ক, বিভিন্ন ধরনের টাস্ককেই আমি র্যামের মধ্যে রেখে কাজ করাবো, দ্যাট ইজ মাল্টিটাস্কিং। বিভিন্ন ধরনের টাস্ককে একসাথে আমি র্যামের মধ্যে রেখে কাজ করাবো, মাল্টিটাস্কিং। দেয়ার, দেখো ভালো করে ডিপলি জিনিসগুলো পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবো। দেয়ার ইজ ওয়ান ইউজার অ্যাট এ টাইম, একটা ইউজার ঢুকলো কাজ করলো। দেয়ার আর মোর দেন ওয়ান ইউজার্স, মাল্টিটাস্কিং এ মোর দেন ওয়ান ইউজার হতে পারে, কেউ একটা র্যামে লোড করে একটা গান শুনছে, কেউ একটা অন্য কিছু কাজ করছে সার্ভারে যখন রান করছে, ধরো কেউ একটা এডিট করছে প্রোগ্রামটা, কেউ একটা অন্য জায়গায় গিয়ে সেটা অন্য কিছু করছে। তার মানে কি, ওয়ান ইউজার এট এ টাইম মাল্টি প্রোগ্রামিং এ একটা ইউজার অনেকগুলো প্রোগ্রামকে রান করাচ্ছে সিপিইউতে, কিন্তু মাল্টিটাস্কিং এ অনেকগুলো ইউজার্স আসতে পারে, মোর দেন ওয়ান ইউজার্স। কনটেক্সট সুইচ ইজ ইউজ, একটা থেকে একটা জাম্প করছে, তারপরে একটা থেকে একটা জাম্প করছে, এটাকে কনটেক্সট সুইচ বলে। জাম্পিং অফ ওয়ান প্রসেস টু অ্যানাদার প্রসেস, আগের প্রসেসটা সেভ করলো যে কতটা কাজ হয়েছে, তারপরে নতুনটাকে নামলো, তারপরে নতুনটাকে কাজ করে আবার পুরোনোটাকে সেভ করলো, এইভাবে কনটেক্সট সুইচিং অ্যান্ড টাইম শেয়ারিং ইজ ইউজড। এখানে কনটেক্সট সুইচিং ইউজ হয়, এখানে টাইম শেয়ারিংটা ইউজ হয়। মেইন পারপাস ইজ টু রিডিউস দ্য সিপিইউ আইডল টাইম অ্যাজ লং অ্যাজ পসিবল, যাতে আমরা সিপিইউ কে আইডল না থাকে তার জন্য আমাকে মাল্টি প্রোগ্রামিং করাই, মানে আমি একটা ইউজারকে অ্যাট এ টাইম অনেকগুলো কাজকে দিয়ে দিই, তাতে মাল্টি প্রোগ্রামিং করাতে পারি, যাতে সিপিইউ আইডল না থাকে। এখানে মেইনলি কাজ হচ্ছে এক্সটেন্ড সিপিইউ ইউটিলাইজেশন, ইনক্রিজিং রেসপন্সিভ টাইম শেয়ারিং, টাইম শেয়ারিংটা রেসপন্সিভ করে আমি অনেকগুলো কাজকে একসাথে হয়ে যাচ্ছে। মোর দেন মোর টাইম ইজ টেকেন টু প্রসেস জব, মডারেট অ্যামাউন্ট অফ টাইম ফর প্রসেসিং জব। এক্সাম্পল দেখো, এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে, এটা আমার সিস্টেমটা, এখানে ওয়েস লোড আছে, বিভিন্ন প্রসেস রান লোডে আছে র্যামের মধ্যে, এটা র্যামের মধ্যে আছে, সেখানে সিপিইউ একজনকে নিয়ে আরেকজনকে নিয়ে এক এক করে কাজ করছে, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। আর যদি আমি মাল্টি টাস্কিং এর কথা ভাবি, দেখো ব্রাউজার আছে, ইমেল আছে, ওয়ার্ড আছে, বিভিন্ন জিনিস ওএস এর মধ্যে অ্যাক্সেস করছি আমরা, বিভিন্ন প্রসেসকে নিয়ে এসে সিপিইউ কে দিচ্ছি। এবার সিপিইউ সেগুলোকে বিভিন্ন কোথায় রাখবে, রান করাবে। ধরো আমি একটা সার্ভারে লগ ইন করলাম, সেখানে ইমেলও করছি, ব্রাউজ করছি, গানও শুনছি, একসাথে অনেকগুলো ইন্টারাকশন হচ্ছে, তার মানে কি অনেকগুলো অ্যাপ্লিকেশন একটা সিস্টেমে আসছে, সেখানে কি কাজ হচ্ছে। এখানে আমি একটা ওয়েস এর মধ্যে, আমি একটা অ্যাজ এ ইউজার আমি ঢুকেছি, আমি গিয়ে সব প্রোগ্রামগুলো র্যামের মধ্যে রেখে দিচ্ছি, মানে মাল্টি প্রোগ্রামিং করছি। কিন্তু মাল্টিটাস্কিং এ কি হচ্ছে, বিভিন্ন ইউজার্স বিভিন্ন ভাবে অনেকগুলো প্রোগ্রামকে ওএস কে দিচ্ছে, সেগুলো ওএস সিপিইউ কে দিয়ে রান করাচ্ছে। এবং ইন্টারাকশন টাইম শেয়ারিং খুব বেশি লাগে। ধরো আমি একটা কোনো কাজকে দিয়েছি, সেই কাজটা ডাউনলোড বা আপলোড হয়ে করতে দিয়েছি, সেটা আপলোড হচ্ছে ওইদিকে, আর ওদিকে অন্য কিছু কাজ হচ্ছে। তো অ্যাট এ টাইম অনেক কিছু ইমেল করছি, বা ওদিকে গান শুনছি, ওদিকে একটা প্রোগ্রাম টাইপ করতে দিয়েছি, সবই কাজ প্যারালালি হতে থাকছে, দ্যাট ইজ মাল্টিটাস্কিং। সো এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখো এই ডিফারেন্সটা তোমাদের খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স, যাতে বুঝতে হেল্প করছে যে তোমরা মাল্টি প্রোগ্রামিং, অনেক সময় মাল্টি প্রোগ্রামিং মাল্টিটাস্কিং সবাইকে একই রকম বলে, কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছে সব ক্ষেত্রে। সমস্ত মাল্টি প্রোগ্রামিং কে মাল্টিটাস্কিং আমরা বলতে পারি না, বা সমস্ত মাল্টিটাস্কিং কে মাল্টি প্রোগ্রামিং বলতে পারি না। তো এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকবে।
তো নেক্সট শর্ট নোট আসতে পারে, যেগুলো এগুলো মেনলি আমরা ওয়েস থেকে যে কোশ্চেন্সগুলো আসতে পারে সেই ওয়েসের রিলেটেড কোশ্চেন্সগুলো ডিসকাস করছি। তো ওয়েসের ডেফিনিশন ওদের মধ্যে মনে রাখবে, যেমন ওয়েস একটা যেটা তোমরা অলরেডি এই সেমিস্টারে থার্ড সেমিস্টারে পড়েছো, হোয়াট ইজ ওয়েস, হোয়াট আর দ্য ফাংশন অফ ওয়েস। সেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসি এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ব্যাচ প্রসেসিং ওয়েস। ব্যাচ প্রসেসিং ওয়েসে আমরা বলতে কি বুঝি, এটা শর্ট নোট হিসেবে আসতে পারে। In this technique, ways collect the program and data together in a batch before processing start. ডেটাগুলোকে কালেক্ট করে তারপর রান করে পরে গিয়ে। জবস আর প্রসেস ইন দ্য অর্ডার সাবমিশন, যে অনুযায়ী অর্ডারে সাবমিটেড হয়েছে সেই অনুযায়ী সেই কাজগুলো হতে থাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে। ব্যাচ প্রসেসিং ইজ সিমিলার কাইন্ড অফ জবস আর ব্যাচ টুগেদার। একই ধরনের জবগুলোকে গ্রুপ করা হয় এবং টাইমে সাবমিট করা হয়, সেখান থেকে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ হয়। যেমন একটা ইউজার ধরো ওয়ান, একটা জব সাবমিট করলো, অপারেটরের কাছে জমা হলো। আর একটা ইউজার জব সাবমিট করলো, একটা অপারেটর, এরকম জবগুলো একটা অপারেটরের কাছে দিল। সেই অপারেটরগুলো কি করলো, বিভিন্ন ধরনের জবগুলো যেগুলো জমা পড়ছে সেগুলোকে গ্রুপ করলো এক একটা জবকে। ধরো জব ওয়ান জব টু একসাথে সেম ধরনের ব্যাচে ফেলে দিল। তারপরে জব থ্রি জব ফোরকে একটা ব্যাচে রাখলো। তারপর সেই ব্যাচ অফ জবগুলোকে সিপিইউ দিয়ে রান করালো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে রান হলো। যেমন ওয়েসগুলো সেগুলো ওয়েস আর ইউজার প্রোগ্রামগুলো সেইটা থ্রু দিয়ে সিপিইউতে গিয়ে রান হলো। দেখো খুব সিম্পল ডায়াগ্রাম একটা। ইউজার জবগুলো দিল, অপারেটরকে ডিসাইড করতে হবে কোনগুলো কোন ধরনের জব, সেগুলো ব্যাচের মধ্যে ফেলে দিল, সেই ব্যাচ অনুযায়ী কাজ হলো। এক একটা ব্যাচের মধ্যে দিয়ে কাজগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অনুযায়ী হতে থাকবে। তো দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাচ প্রসেসিং ওয়েস। এবার আসছি টাইম শেয়ারিং ওয়েস। দেখো, প্রসেসর টাইম ইজ শেয়ার্ড অ্যামং মাল্টিপল ইউজার কনকারেন্টলি, বিভিন্ন ইউজারের মধ্যে শেয়ার করা হবে টাইমগুলো। Time sharing refer to the allocation of computer resources in the time slot to several processes. Time sharing ways has sophisticated way scheduling algorithm and input output management. বিভিন্ন ইউজার্সকে টাইম শেয়ার করা হচ্ছে, বিভিন্ন ইউজার্স ডিভাইসটা অ্যাক্সেস করছে, তারপর অ্যাক্টিভেট করে রান করাচ্ছে। তো দ্যাট ইজ নোন অ্যাজ টাইম শেয়ারিং ওয়েস। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রিয়েল টাইম ওয়েস। রিয়েল টাইম, দেখো টাইম শেয়ারিং মিন হচ্ছে প্রত্যেকে ইকুয়ালি অ্যামাউন্ট অফ টাইম শেয়ার করা হবে, সেই অনুযায়ী সেই কাজটা করতে থাকবে। সিপিইউ সেই অনুযায়ী শিডিউল করবে, একটা ইউজারকে সেই অনুযায়ী টাইম দিতে থাকবে, রোটেট করতে থাকবে। নেক্সট ওয়ান ইজ রিয়েল টাইম ওএস। রিয়েল টাইম ওএস ইজ ক্রিয়েটেড টু সার্ভ দ্য রিয়েল টাইম অ্যাপ্লিকেশন প্রসেস ডেটা অ্যাট দিস কামস ইন উইদাউট বাফার ডিলে। কোনো ডিলে হওয়া চলবে না। ইট ইজ এ টাইম বাউন্ড সিস্টেম। ইট ইজ স্পেশাল পারপাস ওএস that has strict time constant for any job to be performed. Example, Linux MTX. Linux, not Linux. Real-time OS found in embedded system. Real-time OS deals with one task at a time. এটা বিভিন্ন ধর রিয়েল টাইম হয়, যেরকম টাইম কনস্ট্যান্ট ইজ ভেরি শর্ট অ্যান্ড strict, হার্ড রিয়েল টাইম, compulsory to complete data within given time range. এয়ারপ্লেন সিস্টেম, মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা ইউজ হয়। From firm RTOS, deadline is given but missing time them do not result in great loss. Multimedia is ক্ষেত্রে ইউজ হয়। সফট RTOS যেটা সিস্টেম হ্যান্ডেলস ডেডলাইন সফটলি, অনলাইন ট্রানজেকশন গুলো যেগুলো হয় সেটা RTOS, রিয়েল টাইম সিস্টেম। এখন আমি পে করলাম, স্ক্যান করলাম, পে করলাম, টাকা ট্রানজেকশন হয়ে গেল। ওয়েদার ফোরকাস্টিং, এরোপ্লেন মুভিং করছে, মেডিকেল ট্রিটমেন্ট করছি, সেগুলো রিয়েল টাইম, মানে ডিলে হওয়া চলবে না, একদম সঙ্গে সঙ্গে দরকার সেই কাজগুলো হবে, কারণ বাফার ডিলে চলবে না। এই জন্য এই ওয়েসটা আরো বেশি, মানে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট তাদের বেশি থাকে, প্রসেসর র্যাম রিকোয়ারমেন্ট বেশি থাকে, তো এইগুলো রিয়েল টাইম ওয়েস। এবার দেখো নেক্সট কোশ্চেন আসছে, ডিফারেন্স বিটুইন ডেটা ইনফরমেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডেটা ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স প্রচুর বার এই কোশ্চেনটা আসার চান্স থাকে। ডেটা ইজ দ্য র ফ্যাক্ট, ডেটা ইজ দ্য র ফ্যাক্ট, ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা, প্রসেস ফর্ম অফ ডেটা। ইট ইজ নট সিগনিফিকেন্স টু বিজনেস, বিজনেস জন্য হয়তো সিগনিফিকেন্ট নয়, কিন্তু ইনফরমেশনটা সিগনিফিকেন্ট বিশেষ জন্য। কিন্তু ডেটা থাকলেই তবে ইনফরমেশন পাবে, এই জন্য ডেটা কালেক্ট করলেই তবে ইনফরমেশন জেনারেট হবে। ডেটা ইজ অ্যাটমিক লেভেল পিস অফ ইনফরমেশনস। এটা হচ্ছে কালেকশন অফ ডেটা, এটা মেনলি কালেকশন করে পাবো ডেটাগুলোকে। এক্সাম্পল, প্রোডাক্ট নেম, নেম অফ দ্য স্টুডেন্ট, রিপোর্ট কার্ড অফ দ্য স্টুডেন্ট, মেনলি ইনফরমেশনস। ইট ইজ এ ফিনোমিনাল ফ্যাক্ট, এটা হচ্ছে অর্গানাইজড ডেটা। দিস ইজ এ প্রাইমারি লেভেল অফ ইন্টেলিজেন্স, এটা সেকেন্ডারি লেভেল, প্রাইমারি থেকে তবে এটা পাই আমরা, ডেটা কালেক্ট করলে তবেই তো তার থেকে ইনফরমেশন পাবো। মে অর মে নট বি মিনিংফুল, মিনিংফুল হতে পারে বা নাও পারে। অলওয়েজ মিনিংফুল ইনফরমেশনস। আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় ডিফিকাল্ট হয়, বাট আন্ডারস্ট্যান্ডিং ইজি হয় ইনফরমেশন পেতে। তো এটা ডেটা এন্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সের মধ্যে আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার মানে কি, ডেটা আমরা যদি এখানে নিই, সেটা যতক্ষণ অব্দি প্রসেস করছি
তো প্রসেস করলেই তবে আমি সেটার করসপন্ডিং এ ইনফরমেশনটা আমি পেয়ে যাব। তো ডেটা আর ইনফরমেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা খুবই কমন কোশ্চেন, এটা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে বা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ডিবিএমএস। হোয়াট ইজ ডিবিএমএস এবং ডিবিএমএস এর কিছু এক্সাম্পল, ডিবিএমএস এর কিছু অ্যাপ্লিকেশনস। ডিবিএমএস একটা সফটওয়্যার প্যাকেজ, অ্যাকচুয়ালি এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওরা বলছে ফাইলে তো ডেটা রাখা যায়, ডিবিএমএস এ রাখলে কি, ডিবিএমএস অনেক সিকিউর থাকে, মেইনলি সিকিউরিটি আর অ্যাক্সেস করার জন্য মাল্টিপল জায়গা থেকে লোকেশনে অ্যাক্সেস করতে পারি, এবং সেটা প্রোগ্রামেবল, আমরা বিভিন্ন রকম ভাবে সেটা ম্যানিপুলেট করতে পারি। সো মেনি থিংস ডিবিএমএস এর থ্রু দিয়ে আমরা করতে পারি। এটা একটা সফটওয়্যার দ্যাট ইজ ইউজ ফর স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ইউজার ডেটা, যেখানে ডেটাটা রাখলাম এবং সেখান থেকে স্টোর করতে পারি এবং সেখান থেকে তুলে আনতে পারি, রিট্রিভ মানে তুলে আনা, হোয়াইল কনসিডারিং অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি মেজার। সিকিউরিটি নিয়ে আমরা করতে পারি, যে কোনো ইউজার যে কোনো কারো ডেটা পেতে পারে, যে লগ ইন অথেন্টিকেট সে তার ডেটাটা পাবে। ইট কনসিস্ট অফ গ্রুপ অফ প্রোগ্রামস অ্যান্ড ম্যানিপুলেট দ্য ডেটাবেস। DBMS accept the request from an applications and instruct the operating system to provide specific data, এবং ইনস্ট্রাক্ট করে অপারেটিং সিস্টেমকে টু গেট দ্য স্পেসিফিক ডেটা। In large system, DBMS help users and third-party software to store and retrieve data. So DBMS allowed to create their own database as per their requirement. The term DBMS include the user database and other application programs. দেখো, এটা ইউজার্স, এটা ডেটা, এটা ডেটাবেস সফটওয়্যারটা। ইউজার ডেটাবেস ডিবিএমএস এর সাথে ইন্টারেক্ট করে ডিবিএমএস সফটওয়্যারটা ডেটাটাকে আমাকে দেবে, যে ধরনের ডেটা আমি চাইছি সেটাকে দেবে। যেমন রেজাল্ট তুমি জানতে চাইছো অ্যাকাউন্টে, সেই রেজাল্টটা ডিবিএমএস সফটওয়্যারের থ্রু দিয়ে তুমি ওখানে গিয়ে তোমার রেজাল্টটা সার্চ করে সে তোমাকে দেখিয়ে দেবে, ইউজার অ্যাক্সেসেবল হয়ে যাবে। তো ডিফারেন্ট প্রোগ্রামস ইনসার্ট, ডিলিট, আপডেট, কোয়ারি করতে পারি। তো এগুলো মেনলি এখানে সব সফটওয়্যার যেটা ডেটা রিলেটেড কাজগুলো করা যাবে সেগুলো পুরো ডিবিএমএস এর মধ্যে দেওয়া থাকে। ইউজার জাস্ট অথেন্টিকেট করে তারপর ডেটাটাকে অ্যাক্সেস করতে পারে। তো এটা এমন একটা সফটওয়্যার, এটা ব্যাংকিং সিস্টেমে বা আদার্স অনেক এরিয়াতে এটা কাজে লাগে, যেটা থ্রুতে আমরা ডেটাকে অ্যাক্সেস করি। ক্যারেক্টারিস্টিক কি হতে পারে? মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে সিকিউরিটি আর রিমুভ রিডান্ডেন্সি, একই জিনিস বারবার থাকার চান্স নেই, সিকিউরিটি মেইনলি কনসার্ন। সেলফ ডেসক্রাইবিং নেচার অফ ডেটাবেস সিস্টেম, ডেটাবেসটাকে সেলফ ডেসক্রাইবিং করতে পারে নিজে থেকে। ইনসুলেশন বিটুইন প্রোগ্রাম আর ডেটা অ্যাবস্ট্রাকশন, প্রোগ্রাম আর ডেটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে ইনসুলেট করে। সাপোর্ট মাল্টিপল ভিউ, বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে ডেটাটাকে আমরা ভিউ করতে পারি। শেয়ারিং করতে পারি ডেটাটাকে, মাল্টি ইউজার ট্রানজ্যাকশন করতে পারি। তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডিবিএমএস। কি কি এক্সাম্পল দেখো, এটা ওরাকেলের আছে, ওরাকেল সফটওয়্যারটা আমরা এসকিউএল ইউজ করি, ডিবিএম এর IB2, মারিয়া ডিবি, লিব্রিঅফিস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, সো মেনি থিংস সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করি। মেনলি পপুলার কিন্তু ওরাকেল। তো ওরাকেলের ডিবিএমএসটা সবচেয়ে বেশি পপুলার। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ডিবিএমএস ইউজ হয়? ব্যাংকিং সেক্টরে ডিবিএমএস সবসময় ইউজ হয়, কাস্টমার ইনফরমেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস, পেমেন্ট, লোন এটসেট্রা। এয়ারলাইন্সে ইউজ হয় রিজার্ভেশন অ্যান্ড শিডিউল ইনফরমেশনে। ইউনিভার্সিটিতে ইউজ হয় স্টুডেন্ট ইনফরমেশন, কোর্স রেজিস্ট্রেশন, কলেজেসে ইউজ হয়। টেলিকমিউনিকেশনে হেল্প করে, কিপ অল রেকর্ডস, মান্থলি বিলস। টেলিফোনে সবসময় আমরা যে রেকর্ডসগুলো আছে সবই ডেটাবেসের থ্রু দিয়ে অ্যাক্সেস হয়। ফিনান্সে স্টক, সেল, পারচেস, সো মেনি থিংস এগুলো অ্যাক্সেস করি। সেলসে কাস্টমার ইনফরমেশন, প্রোডাক্ট ডিটেল এগুলো সেভ রাখি। ম্যানুফ্যাকচারিং এর সময় আমরা ট্র্যাক করি কোথায় কোনভাবে কি ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটা কোথায় কি পজিশনে আছে। সাপ্লাই চেইন সেগুলো আমরা খেয়াল রাখি। ই কমার্স সাইট তো ডিবিএমএস এর উপর ডিপেন্ডেন্ট। ব্যাংকিং, এয়ারলাইন, রেলওয়ে রিজার্ভেশন, ইউনিভার্সিটিস এর রেজাল্ট, স্টুডেন্টদের ডেটা, রেজিস্ট্রেশন, আদার থিং, সো মেনি থিং। ফিনান্সের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে, ই কমার্স সাইটে সো মেনি এরিয়াস আছে যেখানে ডিবিএমএস ছাড়া কোনোভাবে কাজ করা যাবে না। এবার আসছি, দেখো ডিবিএমএস সম্বন্ধে কোশ্চেন্স গুলো সলভ হয়ে গেল। তো খুব ফাস্ট আমি এগোচ্ছি তোমাদের অনেক কটা টপিকস কভার আপ করার জন্য এক্সামের মধ্যে। তো ডেফিনেটলি তোমরা যা যা পড়াচ্ছি সেগুলো যদি মাথার মধ্যে শোনো ভালো করে, তাহলে এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবে। এবার আসছি ডেটা কমিউনিকেশনস। ডেটা কমিউনিকেশন বলতে তোমরা কি বোঝো? ডেটা কমিউনিকেশনের কি কম্পোনেন্টস আছে? এটা নেটওয়ার্কের রিলেটেড কোশ্চেন। Data communication is defined as the exchange of data between two devices via some form of media, such as cable, wire, etc. Data communication system components কি কি কম্পোনেন্টস হতে পারে? 1 নম্বর হচ্ছে মেসেজ, 2 নম্বর হচ্ছে সেন্ডার, 3 নম্বর হচ্ছে রিসিভার, 4 নম্বর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, 5 নম্বর হচ্ছে রুলস। দেখো, কি পাঠাবো সেটা হচ্ছে মেসেজ, কে পাঠাবে সেটা সেন্ডার, কার কাছে যাবে সেটা রিসিভার, কি দিয়ে যাবে সেটা মিডিয়াম, এবং কিভাবে যাবে সেটা হচ্ছে রুলস। তো এই 5টা জিনিস থাকলেই আমার একটা ডেটা কমিউনিকেশন পসিবল। ধরো এটা সেন্ডার, আমি একটা মেসেজ করছি,
তো আমি যে মেসেজটা করছি সেটা মেসেজ ফরম্যাটে অডিও, টেক্সট, অডিও, ভিডিও ফরম্যাটে যেতে পারে, ইমেজেস, সেটা একটা মিডিয়ামের থ্রু দিয়ে যাবে, কেবলের থ্রু দিয়ে যাবে, বা ওয়্যারলেস হতে পারে। সেটা কি ফরম্যাটে, রুলস ফরম্যাটটা এখানে ঠিক করা যায়, সফটওয়্যারটার থ্রু দিয়ে যাবে। সেই এইটা সফটওয়্যারটা ডেটাটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেবে, রিসিভারের কাছে কি চলে যাবে। পাঁচটা জিনিস পেয়ে যাচ্ছি। মেসেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা আমরা পাঠাবো। মেসেজ সিম্পলি রেফার টু ডেটা, পিস অফ ইনফরমেশন which is to be communicated. Message could be any form like text file, audio, video. Sender মানে যে পাঠাচ্ছে, সোর্স অফ ইনফরমেশন যে পাঠাচ্ছে, হু উইল প্লে দ্য সোর্স। যে কোনো ডিভাইস যারা মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, ক্যামেরা, এগুলো সোর্স হিসাবে কাজ করে। রিসিভার, it is the destination where finally message sent by the source has arrived. It is a device that receive message, যেমন কম্পিউটার হতে পারে, টেলিফোন, মোবাইল, ওয়ার্কস্টেশন এটসেট্রা। ট্রান্সমিশন মিডিয়াম, মেইনলি মিডিয়াম হয় যেগুলো ট্রাভেল করতে হেল্প করে, যেটা ট্রান্সমিশন মিডিয়াম, যেটা মানে যে কোনো কেবল হতে পারে, ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। দিস আর নোন অ্যাজ ট্রান্সমিশন মিডিয়াম। আর সেট অফ রুলস, সেই রুলসটা বলতে আমরা কি বুঝি, যেটা কন্ট্রোল করে, যে রুলসগুলো দিয়ে আমরা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক ডেটা পাঠাচ্ছি, সেই রুলসগুলো কন্ট্রোল করে, যে প্রোটোকলগুলো যেটা থ্রু দিয়ে ডেটা কমিউনিকেশন হচ্ছে, এই প্রোটোকল যদি না থাকে তাহলে কিন্তু একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা কমিউনিকেশন পসিবল না। কানেক্ট করা যাবে কিন্তু কমিউনিকেশন হবে না। তো সেট অফ রুলস দ্যাট কন্ট্রোল দ্য ডেটা কমিউনিকেশনস, দে আর নোন অ্যাজ প্রোটোকলস। তো এখানে আমরা কম্পোনেন্টস গুলো জানতে পারলাম। তো এখানে কম্পোনেন্টস আমাদের কোশ্চেন্সটাও, নেটওয়ার্কে যদি কোশ্চেন্স আসে, এই কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সেইগুলো জানতে পারছি। দেখো পরপর সমস্ত কোশ্চেন্স তোমরা এখানে কিন্তু সলভ হতে পারছো। নেক্সট, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এ কি কি কোশ্চেন্স আসতে পারে, এখানে ক্লাউডের এই কোশ্চেনটাই আসতে পারে, হোয়াট ইজ ক্লাউড, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, এন্ড হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ ক্লাউড কম্পিউটিং। এই কোশ্চেন্স আসতে পারে, এটা ক্লাউড দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে। ক্লাউড রেফার টু এ ডিস্টিংক্ট আইটি এনভায়রনমেন্ট, এটা একটা আইটি এনভায়রনমেন্ট প্রোভাইড করে, দ্যাট ইজ ডিজাইন ফর দ্য পারপাস অফ রিমোটলি প্রভিশনিং স্কেলেবল অ্যান্ড মেজার্ড আইটি রিসোর্সেস। এটা মেইনলি দেখো, আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম যেখানে আমি রিমোটলি জায়গা থেকে কোনো একটা রিসোর্সেস, যেমন ফাইলকে রাখলাম, কোনো একটা প্রোগ্রাম রাখলাম, কোনো একটা হার্ডওয়্যার আমি অ্যাক্সেস করতে চাইছি, সেটাকে অ্যাক্সেস করবো। তো যে কোনো জিনিস যেটা আইটি রিলেটেড, সেখানে আমি ক্লাউডে রেখে দিলাম। কোনো একটা এক্সিকিউশন করাচ্ছে, প্রোগ্রামের এক্সিকিউশন সফটওয়্যার রাখলাম, কোনো একটা ফাইলকে রাখলাম যেটা সব মানে আমার এখানে কাজ করলে ওখানে গিয়ে সেভ হবে। সমস্ত জিনিস যেগুলো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় সেটা ক্লাউড, এটা এনভায়রনমেন্ট। ক্লাউড কম্পিউটিং কি, যার থ্রু দিয়ে ক্লাউডের ডেটাকে আমরা অ্যাক্সেস করব বা আমরা স্টোর করব, সমস্ত জিনিসটা যার থ্রু দিয়ে হবে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সেটা মেকানিজম। এটা একটা অন ডিমান্ড অ্যাক্সেস ভায়া দ্য ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে তুমি ক্লাউডের ডেটাটা অ্যাক্সেস করতে পারবে না। যেমন গুগল ড্রাইভে ডেটা রেখেছো, তুমি যদি ইন্টারনেট না থাকে তাহলে লগ ইন করতে পারবে না টু দ্য কম্পিউটিং রিসোর্সেস, অ্যাপ্লিকেশন, সার্ভার। তুমি ধরো একটা সব প্রোগ্রাম চালাবে, তোমার অফিস নেই, ওখানে একটা সার্ভার নিয়েছো, সেই সার্ভারে তুমি অ্যাক্সেস করছো, সার্ভারটাকে তুমি ইন্টারনেটের থ্রু দিয়ে অ্যাক্সেস করছো। ফিজিক্যাল সার্ভার, ভার্চুয়াল সার্ভার, ডেটা স্টোরেজ, তুমি যে যে কোম্পানির ডেটাগুলো স্টোর করছো সেটা ক্লাউডে রাখছো, সেখান থেকে অ্যাক্সেস করছো। ডেভেলপমেন্ট টুলস গুলো অ্যাক্সেস করছো, নেটওয়ার্ক ক্যাপাবিলিটিস অ্যাক্সেস করছো, অ্যান্ড মেনি মোর। ক্লাউড কম্পিউটিং ইজ এ ভার্চুয়ালাইজেশন বেসড টেকনোলজি। ভার্চুয়ালাইজেশন মিন হচ্ছে তুমি ফিজিক্যালি অ্যাক্সেস করছো না, এটা ভার্চুয়ালি অ্যাক্সেস করছো। সেখানে তুমি বিভিন্ন রকমের ফাইলকে রাখছো, ইমেজকে রাখছো, অডিও ভিডিও রাখছো, নিজের মতো ক্রিয়েট করতে পারো, কনফিগার করতে পারো, কাস্টমাইজ করতে পারো নিজের মতো ইন্টারনেট কানেকশন থাকলে। তো ক্লাউড রেফার টু দ্য নেটওয়ার্ক অন দ্য ইন্টারনেট। দেখো এগুলো সব আমি ডিভাইস, বিভিন্ন জিনিসকে ক্লাউডের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারি। ক্লাউডে রাখলে রিমোটলি ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারি, ল্যাপটপে লগ ইন করতে পারি, সার্ভারে অ্যাক্সেস করতে পারি, মোবাইলের থ্রু দিয়ে লগ ইন করতে পারি, নেটওয়ার্ক, ট্যাবলেট, সো মেনি থিংস এই ক্লাউড যে এনভায়রনমেন্টটা সেটা অ্যাক্সেস করতে পারি। তো ক্লাউড মেইনলি স্টোরেজ প্রোভাইড করে আমাদেরকে, সেখান থেকে আমি রিমোটলি অন ডিমান্ড অ্যাক্সেস করতে পারি। এবং আমার সুবিধা দেয় বিভিন্ন ক্লাউড প্রোভাইডার আছে, যেমন গুগল ক্লাউড প্রোভাইডার, অ্যামাজন ক্লাউড প্রোভাইডার, মাইক্রোসফট ক্লাউড প্রোভাইডার। যেমন অ্যামাজন, এডাব্লিউএস, গুগলের গুগল প্লে ইঞ্জিন, গুগল ইঞ্জিন আছে। তো এই প্লে স্টোর যেরকম অ্যাপ রাখছো তোমরা ওখানে, ওখান থেকে আমরা অ্যাপ অ্যাক্সেস করছি। তো ক্লাউডে বেস সবকিছু আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি। যদি কোনো একটা রিসোর্স আমার দরকার হলো, ধর সাইজ আমার 100 GB আছে, হচ্ছে না, 200 GB নেবো, তো আমি বাড়িয়ে নিতে পারি। আবার যদি আমার কম ইচ্ছে কমিয়ে দিতে পারি, আমাকে মান্থলি যেটা স্কিমের মধ্যে যেতে চাই করতেই পারি ইজিলি। তো দিস ইজ নোন অ্যাজ ক্লাউড। Different types of software. Software is a set of instructions
দ্যাট টেলস দ্য কম্পিউটার অ্যাবাউট দ্য টাস্ক টু বি পারফর্ম। কিছু একটা কাজ করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে, হাউ দোজ টাস্কস আর টু বি পারফর্ম। সেই এমন একটা ইনস্ট্রাকশন, কোন একটা কাজ পার্টিকুলার কাজ হবে এবং সেটা কিভাবে হবে সেটা দিতে হবে। সেই ইনস্ট্রাকশন গুলো আমাকে সফটওয়্যার বলা হয়, সেট গুলোকে, তার অনেকগুলো ইনস্ট্রাকশনের সেট। কি ধরনের টাইপস অফ সফটওয়্যার তোমরা দেখো, সফটওয়্যার মেইনলি দুটো ক্যাটাগরি ভাগ করতে পারি, মোর দেন ওয়ান ক্যাটাগরি ভাগ করি আমরা। তো দেখো, সেই আমি ভাগটা আলাদা করে আমি করেছি। এক হচ্ছে সিস্টেম সফটওয়্যারে ভাগ করেছি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ভাগ করেছি। সিস্টেম সফটওয়্যারের মধ্যে দুটো আলাদা ভাগ করেছি আবার, একটা কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সফটওয়্যারের জন্য সিস্টেমের। এক হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা একটা সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ, ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, দিস আর অপারেটিং সিস্টেম। ডিভাইস ড্রাইভার, তার মধ্যে ডেফিনেটলি ডিভাইস ড্রাইভার গুলো পড়ে, সেটা গ্রাফিক্স ড্রাইভার, অডিও ড্রাইভার, সো মেনি ড্রাইভার ফাইলস গুলো আছে, সেগুলো সিস্টেমের জন্য বানানো। সিস্টেমের ইউটিলিটিস, যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ফ্র্যাগমেন্টার, সেগুলোও সিস্টেমের জন্যই, দে আর নোন অ্যাজ সিস্টেম সফটওয়্যার। তাহলে কম্পিউটার ম্যানেজ করতে পারে যে সফটওয়্যার গুলো, সেটাকে বলা হয় সিস্টেমের, কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য যে সফটওয়্যার, সেইগুলো এইগুলো। দেখো, এগুলো আমি ভাগটা সুন্দরভাবে করে দিয়েছি, তাহলে তোমাদের পুরো সফটওয়্যার সিস্টেমটা বুঝতে সুবিধা হবে। নেক্সট ওয়ানে দেখো, সিস্টেম সফটওয়্যার কি আছে, ডিপ্লয়িং সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার যেগুলো ডেভেলপ করতে হেল্প করে, ফর ডেভেলপিং সফটওয়্যার, যেমন কি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো আবিষ্কার হয়েছে, সেগুলো সিস্টেম সফটওয়্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো সিস্টেম সফটওয়্যার, তার মধ্যে সেগুলো আমরা কি কিভাবে, লোডার একটা আছে, লিঙ্কার আছে, সেটা ট্রান্সলেটার আছে, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, সেগুলো সব ভেতরে কাজ করে সিস্টেমের সফটওয়্যার। সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য ওইগুলো সিস্টেম সফটওয়্যার। এবার তোমরা বলো যে আমরা তো সি কম্পাইলার, সি প্রোগ্রামিং বানাই। সি প্রোগ্রামিং তোমরা যেটা বানাচ্ছ, সেটা তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটা কম্পাইলার গিয়ে তো একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, এবং সেখান থেকে যে সফটওয়্যারটা তৈরি হচ্ছে সেটা তোমরা বিভিন্ন পারপাসে ইউজ করছো, তখন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরো এটা পাইথন দিয়ে একটা মেশিন মেশিন লার্নিং একটা সফটওয়্যার বানালে, পাইথনটা দিয়ে তুমি প্রোগ্রামটা বানাচ্ছ, পাইথনটা হচ্ছে মেনলি আমার জন্য একটা সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা তুমি বলবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ডেফিনেটলি সেই সফটওয়্যারটা যে কম্পাইলারে কাজ করছে, সেটা কম্পাইলেশন করছে, কম্পাইলেশন না করলে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে তৈরি হবে না। তারপর সেটা গিয়ে লোডিং হবে, লোডিং এর পর লিঙ্কিং হবে, তারপরে গিয়ে আলটিমেটলি অ্যাসেম্বলার থ্রু দিয়ে সিপিইউ দিকে রান হবে। তো দিস আর অল সিস্টেম সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝো, জেনারেল পারপাস, যেরকম এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড আমি অ্যাক্সেস করছি, সেটাও নিশ্চয়ই একটা প্রোগ্রাম দিয়ে বানানো হয়েছে, কিন্তু অ্যাক্সেস করছি এমএস ওয়ার্ড একটা নিজস্ব অ্যাপ্লিকেশনের জন্য। ওখানে তো আর আমার প্রোগ্রাম কোড লিখছি না, ওটা ওয়ার্ডে যে আমরা যে কাজগুলো করা যায় করছি, এক্সেল এর কাজগুলো যেগুলো করছি, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, কাস্টমাইজ সফটওয়্যার। এবার মার্কেটে যেরকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো কাস্টমাইজ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন পারপাসে বানিয়ে দেয়, যেরকম ধরো কাস্টমাইজ হসপিটালের জন্য একটা বানিয়ে দিয়েছে, রেলওয়ে রিজার্ভেশন, পেরোল। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন, যেমন একটা শপিং মল আছে, তার জন্য একটা কাস্টমাইজ সফটওয়্যার আছে, দে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে ইউজারের জন্য স্পেসিফিকলি বানানো, আর সিস্টেম সফটওয়্যার সিস্টেমের স্পেসিফিক বানানো। তার মানে তোমরা বুঝলে দুই ধরনের সফটওয়্যার মেইনলি। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার ম্যানেজমেন্ট করার জন্য যে সফটওয়্যারগুলো, অপারেটিং সিস্টেম, ডিভাইস, সিস্টেম ইউটিলিটিস, অ্যান্টিভাইরাস যেগুলো আছে, সেটা সিস্টেমের ইউটিলিটি কাজে লাগে। ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লিঙ্কার, লোডার, ট্রান্সলেটার, যেগুলো কম্পাইলার আছে। আর আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেনলি জেনারেল পারপাসে সবাই ইউজ করতে পারে, আর স্পেশালাইজ কিছু কিছু কাস্টমার ইউজ করতে চায়, তাদের জন্য স্পেশালাইজ সফটওয়্যার। তো এই সফটওয়্যার ভাগটা ডেফিনেটলি ভালো করে মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার প্রত্যেকটা সফটওয়্যার সম্বন্ধে আলাদা করে শর্ট নোট আসতে পারে। হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার ইজ দ্য সফটওয়্যার দ্যাট কন্ট্রোল দ্য হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, অ্যালাউ টু ডু ওয়ার্ক বিটুইন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, যেটা হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারের মাঝখানে কাজ করে, ইউজারের মাঝখানে অ্যাকচুয়ালি। দ্য ইউজার অফ দ্য কম্পিউটার ডু নট নিড টু অ্যাওয়্যার অফ দ্য সিস্টেম সফটওয়্যার। আমি কাজ করব, আমি সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে জানার দরকার নেই, সিস্টেম নিজে গিয়ে ওই কাজগুলো করে দেবে আমাকে। সিস্টেম সফটওয়্যার ইউজ ফর টু প্রোভাইড বেসিক ফাংশনালিটিস টু কম্পিউটার্স, control computer hardware, to act as an interface between user and computers hardware. তো বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। তো সিস্টেম সফটওয়্যার ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস। কম্পিউটার ম্যানেজমেন্ট, যেটা অলরেডি জানলে, অপারেটিং সিস্টেম, ইট ক্যান ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড দ্য কম্পিউটার, উইন্ডোজ ওএস, অ্যান্ড্রয়েড or লিনাক্স ওএস। ডিভাইস ড্রাইভার, a driver is a special program that connect input and output to the computer so that it can communicate with the computer, like audio drivers, graphics driver, motherboard drivers, এদের সাথে কমিউনিকেট করে। ইন্টারনালি এই কাজগুলো হতে থাকে
দ্যাট ইজ ডিভাইস ড্রাইভার স্পেশালি স্টোর থাকে প্রোগ্রামগুলোকে। সিস্টেম ইউটিলিটিস, সিস্টেমে আদার ইউটিলিটিস কাজের জন্য যেগুলো লাগে, যেমন কম্পিউটার সিস্টেম প্রোগ্রামস দ্যাট হেল্প অ্যানালিসিস, কনফিগারেশন, অপটিমাইজেশন, মেনটেনেন্স অফ দ্য কম্পিউটার্স। অ্যানালিসিস করে, কনফিগার করে, অপটিমাইজ করে, মেনটেনেন্স করে। These system software mostly comes with OS and some are also installed separately. OS এর সাথে ইনস্টল থাকে আর আমরা ইনস্টল করতে পারি, যেমন ডিফ্র্যাগমেন্টার OS এর সাথে থাকে, অ্যান্টিভাইরাস আমাকে ইনস্টল করতে হয়। তো এইগুলোকে বলা হয় মেইনলি সিস্টেম সফটওয়্যার। ডেভেলপিং পারপাসেও আমি সফটওয়্যারগুলো পেতে পারি, সেখানে যেরকম লোডার, লিঙ্কার, অ্যাসেম্বলার, কম্পাইলার। তো তোমাদের দেখো যখনই কোশ্চেনটা পড়ছো ভালো করে, তখন এর ভেতরে ছোট ছোট কোশ্চেন্স গুলো তোমরা জানা হয়ে যাচ্ছে। যেমন ধরো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। What is application? The software. What is application software? The software that a user uses just for a performing specific task is known as application software. User নিজস্ব কাজে সেটা ব্যবহার করছে। Application software can be two types. General purpose আমরা ইউজ করছি, ভ্যারাইটি অফ টাস্ক, সেটা মেনলি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজে লাগছে। আর কাস্টমাইজ সফটওয়্যার মেনলি স্পেশালাইজ ভাবে বানানো হয়, স্পেশালাইজ কাজ করার জন্য, রেলওয়ে রিজার্ভেশন, পেরোল সিস্টেম এটসেট্রার জন্য কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করি। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স খুবই আসে কোশ্চেন পেপারে, ডিফারেন্স বিটুইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর মেনলি ডিজাইন ফর ম্যানেজিং সিস্টেম রিসোর্সেস, সিস্টেম রিসোর্সকে ম্যানেজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ডিজাইনিং টু অ্যাকমপ্লিশ টাস্ক ফর স্পেসিফিক পারপাসেস, স্পেসিফিক কিছু কাজ করার জন্য। ইট ইজ জেনারেল পারপাস সফটওয়্যার, ইট ইজ স্পেসিফিক পারপাস সফটওয়্যার। জেনারেল পারপাস মিন কি? জেনারেল সিস্টেমের জন্য ইউজ করি। জেনারেল পারপাস মিন হচ্ছে সবার জন্য আলাদা করে, ইন্ডিভিজুয়াল নয়, সিস্টেমের জেনারেল। এটা হচ্ছে ইউজার স্পেসিফিক, এই জন্য ইউজার স্পেসিফিক পারপাস সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার স্টার্ট রানিং when the system is powered on, run until the system is power off, যতক্ষণ অবধি পাওয়ার অফ করছি থেকে যায়। বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বন্ধ করি, ওপেন করি, ক্লোজ করি, মানে এনি টাইম আমরা ওপেন করি, এনি টাইম ক্লোজ করি, মানে বারবার ওপেন ও বারবার ক্লোজ করতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্টার্ট when user begins and end when user stop it. আর সিস্টেম সফটওয়্যার এমন নয় যে তুমি স্টপ করে দেবে। সিস্টেম সফটওয়্যার মানে তুমি যখন অন করে দিলে তখন মেশিন অন হয়ে গেল, তখনই চালু হয়ে গেল, তারপর তুমি পাওয়ার অফ যতক্ষণ করছো থেকে যাবে। সিস্টেম সফটওয়্যার আর ইনস্টল অ্যাট দ্য টাইম অফ ইনস্টলিং ওয়েস, ওয়েস যখন ইনস্টল হয় তখনই এটা ইনস্টল হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান বি ইনস্টল হোয়েন দ্য ইউজার রিকোয়ার, ইউজার যখন চাইবে তখন দেবে, ক্লিক করবে। সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামিং ইজ কমপ্লেক্স অ্যান্ড দ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Application software programming is simpler comparison to system software. Example of OS, example MS Word. তো এই ডিফারেন্সটা ডেফিনেটলি করে যাও। কিন্তু সুন্দর একটা ডিফারেন্স ফরম্যাট আমি করে দিয়েছি তোমাদেরকে, প্রত্যেকটা পয়েন্ট একদমই সিগনিফিকেন্টলি মনে থাকবে। ইট ইজ ম্যানেজিং সিস্টেম রিসোর্সেস, মেনলি ইউজার্সকে ম্যানেজ করে। জেনারেল পারপাস বলতে কিন্তু জেনারেল পারপাস বলতে জেনারেল হিউম্যান নয়, জেনারেল মেশিন। এটা স্পেসিফিক টু ইউজার্স। এখানে এই পয়েন্টটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। জেনারেল পারপাস বলতে আমরা তো এমএস ওয়ার্ড জেনারেল পারপাস বললাম, বাট ওটা জেনারেল টু ইউজার্স, এটা জেনারেল টু মেশিন। সিস্টেম সফটওয়্যার, এই পয়েন্টটা মারাত্মক, 3 নম্বর পয়েন্টটা। সিস্টেম সফটওয়্যার মেশিন যখন অন, ওয়েস যখন আসে তখনই লোড করে, তখনই সিস্টেম সারাক্ষণ থাকে, যতক্ষণ অফ হচ্ছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন খুশি অন করি, যখন খুশি অফ করি। তো সিস্টেম সফটওয়্যার ইনস্টলিং ওয়েস এর সাথে থাকে, এটা আমরা ইউজারের দরকার অনুযায়ী অন করে অফ করে। এটা কমপ্লেক্স হয়, এটা সিম্পল হয়। এবং এক্সাম্পলটা ডেফিনেটলি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সফটওয়্যার যে কোশ্চেনগুলো আসে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো আমি সফটওয়্যারের যে টপিক গুলো সেটা আমি কভার আপ করে গেলাম। তো এখান থেকে সব ধরনের কোশ্চেন গুলো তোমরা পেয়ে যাবে। হোয়াট ইজ ডিভাইস ড্রাইভার, হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, সবই তোমরা এখান থেকে জেনে গেলে এবং ফাইনালি ডিফারেন্সটাও বুঝে গেলে। এবার যেটা আসছি সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন আছে সেগুলোতে। যেমন ধরো এই মেমোরি ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সিলেবাসে তোমাদের ফাইল, যেমন ওয়েস রিলেটেড কোশ্চেন আছে, ডস, উইন্ডোজ, সেরকমই ইউনিক্স, সেরকমই র্যাম রম আছে, সেরকমই বিভিন্ন ওয়ার্ড, এমএস, পাওয়ার পয়েন্ট, সব কটা জিনিসই মিলিয়ে মিশে সিলেবাসটার মধ্যে কাভার হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস তোমাকে পড়ে যেতে হবে, কখন কোন কোশ্চেনটা এসে যাবে বোঝা যায় না। দেখো র্যাম আর রমের মধ্যে ডিফারেন্স। RAM is a volatile memory which could store as the data as long as power is supplied. যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ স্টোর করবে। ROM is non-volatile memory which could retain the data even when the power is turned off. ডেটাটা পাওয়ার টার্ন অফ হয়ে গেলেও থেকে যায়, নন ভোলাটাইল।
RAM allow the computer to read data quickly to run application. Run application করতে help করে. ROM store all the application which is needed to boot the computer initially. কম্পিউটারটা যখন ইনিশিয়ালি বুট হয় তখন তো রমে ডেটাটা থাকে, সেই বুটস্ট্র্যাপ লোডারটাকে ডেকে আনে, তারপর থেকে কম্পিউটার কাজ শুরু করে। It only allows for reading. Next, the access speed of RAM is faster. The access speed of ROM is slower comparatively. CPU can access the data stored on it. CPU RAM থেকে ডেটা নিয়ে নেয় সব সময়। CPU cannot access the data stored on ROM unless the data is stored in RAM. ROM থেকে RAM এ যতক্ষণ আসছে ততক্ষণ অবধি CPU ROM এর ডেটা পড়তে পারবে। আমি ভাবো ROM থেকে ডেটাটা RAM এ আসতে হবে তবেই আমি পড়তে পারবো। তো এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। It is costlier, definitely it is cheaper than RAM. RAM is used to store temporary information, যে আমি যখন সিস্টেমের মধ্যে যখন আমার কাজ করছি, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ডেটাটা আমার ডিভাইস আছে সেটা RAM এ আছে, আমি যখন এই বন্ধ করে দেবো তখন ডেটাটা ভ্যানিশ হয়ে যাবে। ROM is used to store permanent information, যেটা এভরি টাইম মেশিন অন করার সময় কাজে লাগলো, এভরি টাইম সেটা কাজে লাগবে। RAM memory is large and high capacity. ROM is small and low capacity. Example, static RAM, dynamic RAM, PRAM, EPROM and double EPROM. So these are the differences between RAM and ROM. এটা শর্ট নোট আসলেও তোমরা এই অ্যান্সারটা লিখতে পারবে। দেখো নেক্সট ডিফারেন্সটা, স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যামের ডিফারেন্স। ইট স্টোর ইনফরমেশন অ্যাজ লং অ্যাজ পাওয়ার ইজ অন। যতক্ষণ পাওয়ার অন আছে ততক্ষণ স্ট্যাটিক র্যাম, মানে র্যামের আবার ভাগ আছে, তার মধ্যে স্ট্যাটিক র্যামটা দেখো, ইট স্টোর ইনফরমেশন অ্যাজ লং অ্যাজ পাওয়ার সাপ্লাই ইজ অন। ডাইনামিক র্যাম ইটস রিকোয়ার রিফ্রেশিং দ্য ইনফরমেশন স্টোর্ড ইন র্যাম, রিফ্রেশ করতে হয় ইনফরমেশনটাকে। SRAM need constant power supply but consume more power and generate less heat. DRAM less power, require less power and generate more heat. SRAM has lower access time compared to DRAM. DRAM has higher access time. SRAM costlier, এই কারণে এটা মার্কেটে আমরা ব্যবহার করি না, কস্টলিয়ার হয় বলে। DRAM is less costlier than SRAM. SRAM generally has small size of storage, কম সাইজ স্টোর করে, এটাও একটা রিজন আমরা ব্যবহার না করি। DRAM comparatively larger, বড় সাইজের হয়। SRAM is faster হয়, কিন্তু দেখো SRAM faster হয় than DRAM. DRAM is slower than SRAM. DRAM slower হলেও কি হবে, যেটুকু স্লোয়ার সেটুকু হিউম্যান বিং তো কিছু বুঝতেই পারে না, তার জন্য যদি দাম কম তার জন্য DRAM আমরা ইউজ করি। SRAM has low density, DRAM high density. স্ট্রাকচারটাও এঁকে দিয়েছি, এটা ডেফিনেটলি তোমাদের না রাখলেও চলবে, এতগুলো ডিফারেন্স লিখে দিয়েছি অলরেডি, তাও মনে রাখতে পারো। এটা বিট, দুটো বিট আছে দুদিকে, এটা একটা দুটো ট্রানজিস্টার T1 and T2 আর দুটো ইনভার্টার দেওয়া আছে, এখানে ওয়াটার লাইনটা আছে। এখানে দেখো কস্টলিয়ার এই কারণে হয়, ট্রানজিস্টার দুটো ইনভার্টার, এখানে দেখো একটা ট্রানজিস্টার ইউজ করছে আর একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা বারবার রিফ্রেশ করতে হয় না, ডেটাটা লস হয়ে যাবে। তো এটা DRAM, এরকম ধরো একটা বিটের জন্য, এটা একটা বিট স্টোর করার জন্য 1 আর 0, এরকম ধরো আমরা এত জিবি ইউজ করছি, 64 যেরকম আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ইউজ করছি, 16 জিবি, 64 জিবি, 8 জিবি। তো এই যে এত ডেটা রাখছে, এতগুলো মানে স্ট্রাকচার, তার ভেতরে কত কমপ্লেক্স স্ট্রাকচার দেখো, এক একটা ডেটা স্টোর করার জন্য এই স্ট্রাকচারটা, মানে এতগুলো বিট ডেটা স্টোর করার জন্য কি পরিমাণ স্ট্রাকচার এখন দেওয়া আছে। এবার এই কোশ্চেন্স গুলো আসতে পারে শর্ট নোট, যেমন PROM। PROM হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইট ক্যান বি প্রোগ্রামড বাই দ্য ইউজার্স। ওয়ান্স প্রোগ্রামড ডেটা ইনস্ট্রাকশন ক্যান নট বি চেঞ্জ, তুমি একবার স্টোর করলে এটা চেঞ্জ হবে না। টু রাইট ডেটা ইনটু দ্য PROM চিপ, a device called PROM programmer or PROM burner is used. তুমি লিখতে গেলে PROM burner দিয়ে লিখতে হবে। Once it is programmed, data cannot be modified later, তুমি পরে মডিফাইড করতে পারবে না। So it is also called one time programmable device, একবারই অ্যাক্সেস করতে পারবে। EPROM, এবার তাহলে ফার্স্ট টাইম একবারই লিখতে পারবে, সারা জীবনের জন্য ডিভাইসে চেঞ্জ করতে পারবে না। EPROM, erasable programmable read only memory. Erasable programmable read only memory can be erased by exposing the ultraviolet light for a duration of 40 minutes, up to 40 minutes অবধি রাখতে হবে, তবে ইরেজ করতে পারবে। ওটা ইরেজ করা যেত না, এটা ইরেজ করা যাবে। We need a special device called PROM programmer or PROM burner to represent the EPROM, reprogram the EPROM. EPROM can be reprogrammed and erased many times. To reprogram and erase all the previous data, আমাকে ইরেজ করতে হবে আগে সমস্ত ডেটাকে, বিট বাই বিট, পার্টিকুলার পার্টি আমি ইরেজ করতে পারবো না। এবার আছে ডবল EPROM। তো ডবল EPROMটা মোর অ্যাডভান্টেজেস,
Full form of electrically erasable programmable read-only memory. Electrically erasable programmable read-only memory. Data can be erased by applying electric field. We can erase only part of its chip. Data can be erased and reprogrammed repeatedly up to 10,000 times. Huge amount of time আমরা erase করতে পারি। But bit by bit, কিছু অংশ delete করলাম, কিছু অংশ করলাম না। But EPROM এ সবটা delete করতে হবে। এটা electrically খরচা কম। The data in this memory is written or erased one byte at a time. It is used for storing small amount of data in computers, electronic system and devices such as circuit board. তাহলে আমরা বিভিন্ন ধরনের রম গুলো জেনে গেলাম, তাদের শর্ট নোটে আসতে পারবো। এবার ক্যাশ মেমোরি দেখো। তাহলে আমরা প্রাইমারি মেমোরি মেনলি র্যাম আর রম। এবার দেখো ক্যাশ মেমোরি সম্বন্ধে আসছি। ক্যাশ মেমোরি শর্ট নোট যদি আসি কি লিখবে? ক্যাশ মেমোরি ইজ এ ভেরি হাই স্পিড মেমোরি, খুবই হাই স্পিড, সবচেয়ে বেশি হাই স্পিড র্যাম গুলোর যতগুলো মেমোরি আছে। CPU can access cache memory more quickly than main memory, but costly। এটা খুব এই জন্য এটা কেন কস্টলি? কারণ এটা ডিভাইস দিয়ে তৈরি করা অ্যাসোসিয়েটিভ মেমোরি, সেটা কস্টলি হয়। সো ইট ইজ ইউজ টু সিঙ্ক্রোনাইজ দ্য হাই স্পিড। সিপিইউ খুব স্পিডে কাজ করে। তোমরা জেনারেলি জানো যে সিপিইউ এত ইলেকট্রনিক্স ডিভাইস, বাট মেন মেমোরি ইলেকট্রোম্যাগনেটিক্স, সো স্লো হয়ে যায়। এই জন্য মাঝখানে একজনকে রাখা হচ্ছে যাতে সিপিইউ আর মেন মেমোরি স্পিডটাকে মিসম্যাচটাকে কমিয়ে দেওয়া যায়। এই জন্য ক্যাশ মেমোরি ইজ লাইক এটিএম। ব্যাংকে টাকা রাখলো, তাতে তুমি ব্যাংকে গিয়ে টাকা না তুলে গিয়ে এটিএম থেকে তুলে নিয়ে চলে যায়, ফাস্টার হয়ে গেল। ক্যাশ মেমোরি ইজ ইউজ টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য কম্পিউটার। কম্পিউটার পারফরমেন্স ইমপ্রুভ করে দেয়। ক্যাশ মেমোরি ইজ স্মলার ইন সাইজ। পয়েন্টস অনুযায়ী লিখবে, যেভাবে ছবিটা এঁকে দেবে এখানে ক্যাশ মেমোরি কোথায় থাকে, ইন বিটুইন সিপিইউ অ্যান্ড মেন মেমোরি। এগুলো কি? এগুলো সেকেন্ডারি মেমোরি, এখানে যেখানে ডেটা আমরা রাখি সেটা আইওপি ইনপুট আউটপুট প্রসেসরের থ্রু দিয়ে গিয়ে সিপিইউর কাছে পৌঁছায়। সিপিইউ সেটা র্যামে লোড করে, র্যাম থেকে অ্যাক্সেস করে। জেনারেলি র্যাম থেকে অ্যাক্সেস করে, কিন্তু যদি হাই স্পিড ডেটা দরকার, খুব বারবার একই জিনিস ইউজ করছি, সেটা ক্যাশ মেমোরি থেকে অ্যাক্সেস করে। সেটা ক্যাশ মেমোরি কোথা থেকে পাই? আবার মেন মেমোরি থেকে। সবই বাই ডাইরেকশনাল। ক্যাশ মেমোরি ইজ কস্টলিয়ার দ্যান মেন মেমোরি। তিন ধরনের ক্যাশ মেমোরি আছে, L1 ক্যাশ, L2 ক্যাশ আর L3 ক্যাশ। প্রত্যেকটা ক্যাশ মেমোরি সম্বন্ধে আলাদা করে আমি এখানে লিখে দিয়েছি, তো এত বেশি ডিটেল না জানলেও চলবে, বাট জেনে রাখো। ইট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ ক্যাশ মেমোরি। In this type of cache memory, a small amount of memory present inside the CPU. L1 cache range 2 KB to 464 KB. L2 cache is maybe inside the CPU or outside the CPU, maybe inside the CPU or outside the CPU. When L2 cache is outside the CPU, it is connected with the CPU with a very high speed bus. Memory size is 256 KB or 512 KB. In terms of L1 cache, L2 cache is slower. L3 cache means level 3 cache is this cache is not present in all processors. Some high speed processor may have this type of cache. L3 cache is located at the outside of the CPU and shared by core of the CPU. High range of generally 1 MB to 8 MB হয়। L3 cache is slower than L1 and L2. Level 1, level 2, level 3. তো এটা L3 টা আউটসাইডে থাকে অল টাইম। তো L2 টা দেখো আমাদের এখানে যেটা বললাম সেটা মেবি ইনসাইড অর আউটসাইড, মানে মেবি রাখতে পারি না রাখি, মেনলি আউটসাইডেও রাখতে পারি, ইনসাইডেও রাখতে পারি। L1 is a first level, that is it's type of small memory present inside the CPU. L1 টা ইনসাইড আর L2 টাকে আমি ইনসাইডও রাখতে পারি, আউটসাইড রাখতে পারি, মেনলি আউটসাইডই রাখা হয়। L3 টা পুরোপুরি আউটসাইড, পুরোপুরি আউটসাইডে রাখা। বিভিন্ন সাইজ আছে, প্রথমটা 2 KB থেকে 64 KB, তারপরে 256 KB থেকে 512 অব্দি যেতে পারে। আর L3 টা হচ্ছে এমবি তে আছে, মানে আমরা কিছু কিছু হাই স্পিড ডিভাইসে L3 পেয়ে যেতে পারি। ভার্চুয়াল মেমোরি দেখো, নেক্সট কোশ্চেন আছে ভার্চুয়াল মেমোরি। এগুলো শর্ট নোট হিসাবে এসে যায় ভার্চুয়াল মেমোরি সম্বন্ধে। Virtual memory is a storage allocation scheme in which secondary memory can be addressed as though it were part of the main memory. আমাদের মনে হতে পারে সেকেন্ডারি মেমোরিটাকে আমরা ইউজ করছি, অ্যাকচুয়ালি মেন মেমোরিতে জায়গা যদি কম থাকে, কারণ কম আমরা বড় সাইজে প্রোগ্রাম তো লোড করতে পারি না, তখন সেকেন্ডারির মধ্যে রেখে দিয়ে আমরা ইউজ করি। তো ভার্চুয়াল মেমোরি ইজ নাথিং বাট ইজ ওয়ান কাইন্ড অফ সেকেন্ডারি মেমোরি। এটা কি করে? ইউজারকে একটা ইলিউশন তৈরি করে, হ্যাভিং এ লার্জ মেন মেমোরি। তোমাদের মনে হবে যত বড় কিছু প্রোগ্রাম নিয়ে আসো রান করেই যাবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে রাখা হয়, তারপর র্যামে নিয়ে আসা হয়, আর যেটুকু কাজে লাগে না সেটা সোয়াপ আউট করে দেওয়া হয়। In this technique, user can load the bigger size of processes than the available main memory by having illusion of that main memory is available to load the process. আমাদের illusion তৈরি করে, চিন্তা নেই, তুমি যে কোনো জিনিস নিয়ে আসো রান করে যাবে। Virtual memory is a common part
of a most operating system on desktop computers. It has become common because it provides big benefit for users at very low cost. RAM যে ডেটাটা লেস ইউজ ডেটা সেটা হার্ড ডিস্কে রাখে, যখন দরকার হবে ডিমান্ড হবে তখন নিয়ে আসবে র্যামে। মানে হার্ড ডিস্কটাই অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরি। তো পেজিং ইজ ডান উইথ দ্য হেল্প অফ ডিমান্ড পেজিং। তো ডিমান্ড পেজিং এর থ্রু দিয়ে আমরা মেইনলি এটা কাজ করি। ভার্চুয়াল মেমোরি ইজ ডান উইথ দ্য হেল্প অফ, এটা বেসিক্যালি ভার্চুয়াল মেমোরি ইজ ডান উইথ দ্য হেল্প অফ ডিমান্ড পেজিং। মেইনলি ডিমান্ড পেজিং এর থ্রু দিয়ে আমরা এটা করি। নেক্সট যে কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অলরেডি আমরা অপারেটিং সিস্টেম জেনে গেছি, সিস্টেম প্রোগ্রামিং, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার জেনে গেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানবো। সেটা তাহলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে এদিকে টপিকসগুলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ সেট অফ vocabulary and grammatical rules express the computation and tasks that the computer has to perform. কম্পিউটার যেটা পারফর্ম করবে, যে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন, গ্রামার্স, সেই রুলসটা যেটা থ্রু দিয়ে কম্পিউটার কিছু কাজ করবে, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা মেনলি একটা সিস্টেমেটিক রুলস দেওয়া থাকবে যার মধ্যে, সেই অনুযায়ী প্রোগ্রামটা কাজ করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ, যেমন প্রত্যেক ভাষার একটা নিজস্ব টেকনিক আছে, সেরকম প্রোগ্রামিং, প্রত্যেকটা প্রোগ্রামিং জাভার আলাদা, পাইথনের আলাদা, তো সি প্লাস প্লাস আলাদা, প্রত্যেক আলাদা আলাদা প্রোগ্রামিং কনসেপ্ট আছে, তার সিনট্যাক্স আলাদা, রুলস আলাদা, গ্রামাটিক্যাল কনসেপ্ট আলাদা। Programming language are used to write that program which control the behavior of the computer. যে কম্পিউটার বিহেভিয়ার কন্ট্রোল করে, মেইনলি এটা ডেফিনিশন হিসেবে দিতে পারে। কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? এক নম্বর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সবার আগে আবিষ্কার হয়েছে। A program written in machine language is a collection of binary digit or bits that the computer reads and interpret. Mainly binary-তে রাখা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। It is a system of instruction and data executed directly by the computers. কিন্তু এটা কম্পিউটার ডাইরেক্টলি অ্যাক্সেস করে, CPU. It is written as the collection of zeros and ones. Mainly zeros and ones হিসেবে written করা। Computer can directly understand the program written in machine language directly. No translation is required. কারণ আমি জিরো ওয়ানে লিখছি, এবং কম্পিউটার CPU সেটা বুঝে যাবে ইজিলি। Machine language execution is faster, সবচেয়ে ফাস্টার হয়। Machine language is defined by the hardware of the computer. Hardware of the computer easily সেটা রান করতে পারে। It is very difficult to write machine language in binary code, but এটা difficult, 0101 দিয়ে লিখতে হয় বলে। User respected difficult, কিন্তু machine respected fast. Assembly language. Next question, assembly language. A program written in assembly language use symbolic representation of machine code needed to program a particular CPU. Particular CPU এর জন্য যে কোডটা জেনারেট করা, যেটা আমরা 0101 বুঝতে পারি, সেটাকে আলটিমেটলি 0101 যেটা লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়, সেটাকে মেশিন একটা কোড জেনারেট করা। যেরকম ধরো আমি এমওভি, এটা অপ কোড, যেটা আলটিমেটলি মেশিন কোডে কনভার্ট হবে, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা, যে কমান্ডগুলো লিখতে সুবিধা। এটা যেমন অপ কোড, এটা হচ্ছে রেজিস্টার, সেটা অপারেন্ড বলা হয়। যেমন এটা R1-এ ট্রান্সফার হবে, এটা যদি 01 দিয়ে লিখতে হতো তাহলে অনেক বেশি প্রবলেমেটিক হতো। এই জন্য এটা ছোট ছোট মেশিন কোড বানাচ্ছে, যেটা অ্যাসেম্বলি কোড। এটা পার্টিকুলার CPU বেসড করে এগুলো ডিজাইন করা হয়েছে। ইট ইজ বেসড অন নিউমেরিক্স। অ্যাসেম্বলার ইজ ইউজ টু কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার লাগবে, এই ল্যাঙ্গুয়েজটা যেটা আমি লিখেছি, ধরো এতে R1-এ ট্রান্সফার করেছি, বিটা R2-তে ট্রান্সফার করেছি, R1 R2-কে যোগ করেছি, এবং সেটা সিতে ফাইনালি ট্রান্সফার করেছি। এটা 0101 দিয়ে লিখতে গেলে তোমার বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হতো না। এখানে তো এই কমান্ডগুলো বানিয়েছে যেগুলোকে অ্যাসেম্বলার বোঝে, অ্যাসেম্বলার সেগুলোকে 01-এ কনভার্ট করবে। তার মানে কি, এটা আমাদের সুবিধা হলো, মেশিন একটু স্লো হবে, বাট আমাদের প্রোগ্রাম লিখতে একটু বেটার হলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, assembly language written in assembly language in the source code which is converted to machine code. Finally, high level language. High level language কি করে না, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা আমরা মেইনলি যে সি, পাইথন, জাভা এগুলো লিখি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রিটেন ইন ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাইড দ্য ডিটেল অফ সিপিইউ অপারেশন, কি কাজ করবে এবং কিভাবে হবে সেটা তোমাকে জানার দরকার নেই, তুমি প্রোগ্রাম লেখো, বাকি কাজ মেশিন করে নেবে। Easily portable across computers. High level language are easier to read, write and understand. High level language program written in the source code and it is converted to machine code with the help of compiler. Compiler লাগবে যে মেশিন কোডে কনভার্ট করবে। Program written in high level language can be easily portable from one computer to another. C, C++, Java, Python. Final question এই এখান থেকে এটা এই ভিডিওতে, এটা হচ্ছে what is compiler, what is interpreter and loader, linker, assembler. প্রত্যেক ডেফিনিশন ফরম্যাট আসতে পারে। Assembler is a software that convert a program written in assembly language
ইন্টু মেশিন কোড। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেগুলো বানানো হয় সেটা অ্যাসেম্বলার মেশিন কোডে কনভার্ট করে। তাহলে অ্যাসেম্বলার লাগলো। কম্পাইলার কি করে? কম্পাইলার ইজ এ সফটওয়্যার দ্যাট ট্রান্সলেট দ্য প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেটা লিখলাম সেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেলে কম্পাইলার। ইন্টারপ্রিটার কি করে? দ্য পারপাস অফ ইন্টারপ্রিটার ইজ সেম অ্যাজ কম্পাইলার, বাট এটা লাইন বাই লাইন চেক করে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার ইজ ইউজ টু কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট লাইন বাই লাইন। এটা যেমন পুরোটাকে নিয়ে নেয় তারপর মেশিন কোড বানায়, এক একটা লাইন কমান্ড দিলে তারপর রান করলো সেটা, এটা ইন্টারপ্রিটার। লিঙ্কার কি করে? লিঙ্কার ইজ এ প্রোগ্রাম, সবই এগুলো সিস্টেম প্রোগ্রাম। লিঙ্কার ইজ এ প্রোগ্রাম দ্যাট লিঙ্ক সেভারাল অবজেক্ট মডিউল অ্যান্ড লাইব্রেরিজ ইনটু এক্সিকিউটিভ ফাইল। একটা এক্সিকিউটিভ ফাইল করতে গেলে অনেকগুলো জিনিসকে একসাথে লিঙ্ক করে তারপর সেটা রান হয়। লোডার কি করে? লোডার ইজ এ সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু লোড রিলোকেট দ্য এক্সিকিউটেবল প্রোগ্রাম ইন মেন মেমোরি। আমরা যে কোনো জিনিস যখন রান করা সেটা র্যামে নিয়ে আসে কি? লোডার। লোডার যতক্ষণ অব্দি র্যামে নিয়ে আসছে সিপিইউ সেটা রান করবে না। তো যখন ধরো একটা প্রোগ্রামকে আমি কম্পাইল করলাম, মেশিন কোড হলো, মেশিন কোডটা লিঙ্ক করলাম, এক্সিকিউটেবল কোড হলো, সেটাই তো রান করাতে হবে। ইউজারকে দেখতে কি পাবো কি করে? র্যামে যতক্ষণ আসছে সেটা তো সিপিইউ রান করবে না, রান না করলে আমি দেখতে পাবো না। তো দ্যাট ইজ লোডার লোড করে যে কোনো এক্সিকিউটিভ ফাইলকে। লাস্ট কোয়েশ্চেন ইজ কম্পাইলার ইন্টারপ্রিটার ডিফারেন্স। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাস্ট। কম্পাইলার লুকস অ্যাট দ্য এন্টায়ার সোর্স কোড। কম্পাইলার পুরো সোর্স কোডটাকে একসাথে নেয়। ইন্টারপ্রিটার লুকস অ্যাট দ্য সোর্স কোড লাইন বাই লাইন। Compiler convert the entire source code into object code, and object code is to be executed. Interpreter convert a line into machine executable form and execute the line and proceed with the next line. একটা লাইন কাজ করে পরের লাইনে যায়। Machine code is stored in the hard disk. Machine code এটা হচ্ছে ইন্টারপ্রিটারের মেশিন কোড স্টোর নোহোয়্যার, স্টোর হয় না, সঙ্গে সঙ্গে রান করে যায়। একটা লাইন একটার পর একটা রান হয়। Main advantage of this compiler is to execution time. Due to interpreter it being slow, execution time it is prefers less. Programming language JavaScript, Python use interpreter and C, C++ Java compiler. এটা কি করে? সোর্সটাকে নিয়ে কম্পাইল করে অবজেক্ট কোড বানায়, তারপরে আমরা আউটপুট পাই প্রসেস করার পর। এখানে সোর্স কোডটাকে ইন্টারপ্রিটেট করে আমি ডাইরেক্ট আউটপুট পাই। একটা লাইনকে এক্সিকিউট করলে আউটপুট পেয়ে গেলাম। তো দে আর নোন অ্যাজ ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ। তো অ্যাকচুয়ালি এখানে কম্পাইলারটা এদিকে আছে। এটা দেখো এক্সাম্পলটা দেওয়ার সময় আমি এক্সাম্পলটা এদিকে দিয়ে দিয়েছি, কম্পাইলার এক্সাম্পলটা, তোমরা এটা চেঞ্জ করে নিও। মেনলি দেখো সি, সি প্লাস প্লাস, তোমরা বুঝতেই পারছো এটা কম্পাইলার এদিকে হবে, ইন্টারপ্রেটারটা ওইদিকে হবে। ইন্টারপ্রেটার ছবিটা ঠিক আছে এদিকে, আর কম্পাইলার ছবিটা ঠিক আছে। সো এখানে আমি অনেক কটা কোয়েশ্চেন ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।